ভূতচন্দ্র রাসেল, এই দুটো অ্যাড্রেসে। আর আমাদের এই যে পোস্টটা রয়েছে ভূতচন্দ্রের, সেখানে আপনি এসে চাইলে আপনি কমেন্ট করতে পারেন কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না। আজকে যে পোস্টটা দেওয়া আছে সেখানে আপনি চাইলে সেটা জানতে পারেন আমাদেরকে। তো চলে যাচ্ছে আমাদের প্রথম অতিথির কাছে। আমরা চলে যাব মিস্টার আফনানের কাছে এবং তার কাছে গিয়ে আমরা আজকের প্রথম ঘটনা শুনবো। আফনান ভাই, আমরা কোন ঘটনা দিয়ে শুরু করছি আজকে? আজকে আমাদের রাজবাড়ির কোলাহাট নামক একটা গ্রাম রয়েছে। জি। ওই গ্রামে আজ থেকে প্রায় 100 বছর আগে ঘটে যাওয়া একটা খুব মানে এমন একটি ঘটনা যেটা আজও ওই এলাকার লোকজনের মুখে মুখে শোনা যায়। জি। আজকে ওই ঘটনা দিয়েই আমি শুরু করতে চাই। হুম। ধন্যবাদ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। আজকে যে ঘটনাটি আমি প্রথমে বলেছি, এটা রাজবাড়ী জেলার কোলাহাট গ্রামের ঘটনা, যেটা অনেকের মুখেই এটা শোনা যায়। আজকে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো। ঘটনাটি আজ থেকে প্রায় অনেকদিন, বললাম তো 100 বছর বেশি সময়ের আগে। জি। তো এই ঘটনাটি নয়ন নামে একজন মানে আমাকে বলেছিল যে এটা প্রতিবেদন শেয়ার করার জন্য। হুম। তো ওই সময়ে ওই এলাকায় একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। তো উনি, ওনার বিভিন্ন ধরনের বিজনেস ছিল। তো উনি চিন্তা করলেন যে এখন এই যে আমরা সেই ব্রিটিশ পিরিয়ডে যেই দালানগুলো দেখি, যে ছোট ছোট পোড়া ইট, তো উনি ওই ইটের একটা ভাটা দেওয়ার পরিকল্পনা করলেন, যেন একটা ইটের ভাটা দিব। জি। তো উনি একটা অনেক প্রশস্ত একটি জায়গা বেছে নিলেন। ওই জায়গাতে উনি ইটের ভাটা মানে তৈরি করার কাজ শুরু করে দিলেন। উনি যখন কাজ শুরু করে দিলেন, ইটের ভাটা কাজও শেষ হয়ে গেল হুম। এবং শ্রমিক নিযুক্ত করলেন। সবকিছু ঠিকঠাক, ইটের ভাটা আগুন দেওয়া হবে। জি। কিন্তু সমস্যা বাঁধলো, ইটের ভাটাতে যখনই আগুন দেওয়া হয়, জি। আগুন আর ধরে না। অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু কিছুতেই ইটের ভাটা আগুন ধরছে না। আচ্ছা। খুব একটা বিব্রতকর পরিস্থিতি। এরকম সপ্তাহ যায়, মাস চলে যাচ্ছে, বসিয়ে বসিয়ে তার অনেক কর্মচারী বেতন দিতে হচ্ছে, যে ইটের ভাটায় আগুন জ্বলছে না। এটা খুবই উনি একটা সমস্যায় পড়ে গেলেন। হুম। তখন এই সমস্যা থেকে উত্তরণের জন্য উনি একজন মানে তান্ত্রিক গোছের এক মানে লোকের শরণাপন্ন হলেন। শরণাপন্ন হলেন। তখন উনি বললেন যে তোমার ইটের ভাটা তো এইভাবে হবে না, তুমি একটা কাজ করো, একটা ছাগল বা একটা গরু বা ভেড়া, এটাকে জবাই করে আগুনের মধ্যে ফেলো, তারপর আগুন ধরাও, তাহলে আগুন ধরবে। কারণ উনি সেটাই করলেন। উনি একটি ছাগল বা ভেড়া বা এই টাইপের কিছু একটা উনি জবাই করে ইটের ভাটার মধ্যে ফেলেন এবং তখন আগুন ধরানোর চেষ্টা করলেন। হুম। তো রসুল ভাই, আগুন ধরলো। এই মিনিট 5 থেকে 10-এর মধ্যেই নাকি আগুনটা আবার হঠাৎ করেই মানে নিভে যায়। আচ্ছা। তো নিভে যাওয়ার পর মানে আবার কিছুতেই মানে চেষ্টা করে আগুন ধরাতে পারলেন না। হুম। তো আবার যখন এই তান্ত্রিকের কাছে গেল, তখন বলল যে আসলে এই ছাগল বা গরু এগুলোর কাজ হবে না, একটা কাজ করো, সেটা হচ্ছে মৃত মানুষকে ওখানে নিয়ে আসো। আচ্ছা। যেভাবে পারো নিয়ে আসো কোন একটা মৃত মানুষকে। তখন ওরা চিন্তা করলেন যে এই মানে মৃত মানুষ কিভাবে আনা যায়। তখন পরিকল্পনা করলেন যে সদ্য কবর হয়ে যাওয়া একটি লাশ ওনারা কবর থেকে নিয়ে আসবেন এবং এমন ভাবে নিয়ে আসবেন এবং কবরটা ঢেকে দিয়ে আসবেন যাতে করে কেউ কিছু বুঝতে না পারে। জি। তো সত্যি রাতের অন্ধকারে ওনার কিছু বিশ্বস্ত লোক গিয়ে সদ্য কবর হওয়া একটি কবর থেকে একটি লাশ নিয়ে আসলেন এবং লাশটি নিয়ে এসে ইটের ভাটার মধ্যে দিয়ে ওই রাতেই আগুন ধরালেন আর কি। আচ্ছা। তো আগুন একদিনের মতো জ্বললো ওখানে। একদিন পরে আবার বিস্ময়কর হঠাৎ করে নিভে গেল। ঠিক যেমন বাতাসে মোমবাতি নিভে যায়, ঠিক এমন ভাবে হঠাৎ করে নিভে গেল আগুনটা। অনেক চেষ্টা করেও জ্বালানো যাচ্ছিল না। জি। তো তখন আবার ওই তান্ত্রিকের যখন শরণাপন্ন হলেন এই ইটের ভাটার মালিক, তখন বললেন যে মৃত মানুষেও কাজ হবে না, এখানে জীবন্ত মানুষের প্রয়োজন। এখন জীবন্ত মানুষকে কিভাবে এখানে এনে ফেলবে, এটা তো একটা খুব মানে, কারণ প্রত্যেক মানুষের আত্মীয় স্বজন আছে, অনেক ব্যাপার স্যাপার সেখানে চলে আসবে, তো এগুলো জানাজানি হলেও সমস্যা। তখন উনি চিন্তা করলেন যে এই গ্রামে একটা পাগল আছে, নাম হচ্ছে মনা পাগল। তো এই পাগলটাকে এখানে কাজে লাগানো যাবে। তান্ত্রিক বলে দিয়েছিল যে মানে মানুষটার বয়স হতে হবে 30 থেকে 40-এর মধ্যে। আচ্ছা, বয়সটাও বলে দিয়েছিল। এই কারণে সমস্যা, যে যেন তেন ব্যক্তিকে তো এখানে নিয়ে আসা যাচ্ছে না। তো তো চিন্তা করলেন এই মনা পাগলকে ছলে বলে কৌশলে যদি এখানে নিয়ে আসা যায়, তো ওর তো কোনো আত্মীয় স্বজন নাই।
সুতরাং পাগলরা একদিন এখানে থাকে আর একদিন ওখানে থাকে। ওকে যদি কেউ দীর্ঘদিন নাও দেখে, কেউ জিজ্ঞাসাও করবে না পাগল কোথায় গেল, আমাদের কাজ তো হাসিল হয়ে যাচ্ছে। হুম। তখন ওনার কয়েকজন বিশ্বস্ত 4-5 জন লোক মনা পাগলকে বললো যে ওই ইটের ভাটার ওখানে চলো, তোমাকে অনেক ভালো ভালো খাবার দিই। তো পাগল, পাগল তো রাজি হ্যাঁ হয়ে পাগল গেল। তো রাজি হয়ে গেল। সে তো স্বাভাবিক। অবহেলিত মানুষের বাসায় বাসায় যায় খাবার চায়, অনেকে দেয় না, দুর্ব্যবহার করে। চিন্তা করলো যে ভালোই তো, ওখানে গিয়ে যদি খাবার দেয়। আচ্ছা। তো রাতের বেলায় কাজটা ঘটেছে, টোটাল কাজটা রাতের বেলা করেছে, যাতে করে দিনের বেলা লোকজন না দেখে যে ওকে কারা নিয়ে যাচ্ছে, মানে সাক্ষী রাখবে না আর কি, এমন একটা অবস্থা। তো ওকে ইটের ভাটায় নিয়ে যাওয়া হলো এবং সব আগের থেকে সেট করা ছিল। ইটের ভাটার নির্দিষ্ট কিছু জায়গা থাকে, আমরা দেখেছি যে খড়ি বা কাঠখড় যেখানে মানে ভিতরে ফেলে আর কি, ওই জায়গায় নিয়ে গিয়ে ওকে ধাক্কা দিয়ে ভিতরে ফেলে দেওয়া হয় এবং পূর্ব পরিকল্পনা হয়ে সাথে সাথে আগুন ধরিয়ে দেওয়া হয়। হুম, হুম। তো আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে ওই সময়ই। জ্বলে ওঠার পরে ইট, মানে ইটটা টোটাল পুড়তে যতদিন সময় লাগে, হুম, হুম, হুম। সুন্দরভাবে ইটের ভাটা আগুন জ্বলেছে, কোনো সমস্যা হয় নাই। ইটের ভাটা থেকে ইট বের করেছে, ইট বিক্রিও হয়ে গেল। সমস্যা বাঁধলো কিছুরই মানে এই ইট টিট যখন বিক্রি হয়ে গেল তারপর থেকে। তো এক লোক রাতের বেলা ফিরছিল বাসায়, তখন একা একা ফিরছিল, রাস্তার ধারে দেখে একজন লোক বসে আছে। হুম। তখন বললে, এই তুই কে রে? দেখে তো মনা পাগলের মতো মনে হয়, তুই কি মনা পাগল নাকি? বলে হ্যাঁ আমি মনা পাগল। বলে তুই এতদিন পরে কোত্থেকে আসলি? বলে আসছি তো, আমার খুব পানি পিপাসা ছেড়েছে, আমাকে একটু পানি দিতে পারবি? বলে আমার কাছে তো এখন পানি নাই। কয়, তাহলে এদিকে আয়, দেখ আমার কি অবস্থা হয়েছে, খুব পানি পিপাসা চেপেছে। উনি কাছে গিয়ে ওই লোকটা দেখে যে মনা পাগলের সমস্ত শরীর ঝলসানো এবং শরীর দিয়ে ধোঁয়া উঠছে, মনে হয় যে সদ্য আগুনে পোড়ালে যা হয় আর কি, এরকম ধোঁয়া উঠছে। ওই দৃশ্য দেখে উনি ভয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যান। তারপরে সকালবেলা যখন উনি জ্ঞান ফেরে, তখন উনি লোকদেরকে বলেন যে রাতের বেলা মনা পাগলকে দেখলাম, ওর শরীরের এই অবস্থা। তখন যাই হোক, ঘটনাটা এইখানেই আপাতত শেষ। কিন্তু 3-4 দিন পর থেকে ওই যে এই ব্যক্তি মনা পাগলকে দেখেছিল, তার শরীরে অদ্ভুত রকমের ফোসকা পড়া শুরু করে। ঠিক যে মানুষের কোনো শরীরের কোনো অংশ পুড়ে গেলে যেরকম হয় আর কি, ওরকম ফোসকা পড়া শুরু করে। তো এরকম ফোসকা পড়তে পড়তে শেষ পর্যন্ত তার পুরো শরীর এমন অবস্থা হলো, মনে হয় তার পুরো শরীরটা আগুনে ঝলসানো, এবং উনি মারা যায়। তো রাতের বেলা ঠিক একই রকম ভাবে এই মনা পাগলকে বিভিন্ন ভাবে দেখা যায়, এবং যেই দেখে পরেই তার শরীরের একই রকমের সমস্যার সৃষ্টি হয় এবং সে একই রকম ভাবে মারা যেতে থাকে। স্কিন ডিজিজ হয়ে যায়। হ্যাঁ, স্কিন ডিজিজ হয়ে যায়। এখন চারদিকে এই মনা পাগল আতঙ্ক পুরো গ্রামে মানে এমন ভাবে ছড়িয়ে পড়লো যে সবাই ভয়ে ভীত, যে এই পাগলটাকে দিনে দেখা যায় না। হুম, হুম। আগে দিনে দেখা যেত, রাতেও দেখা যেত, এখন দিনে দেখা যায় না। এ রাতের বেলা কোথা থেকে আসে? রাইট। সুতরাং রাতে আমরা একে খুঁজবো। গ্রামবাসী সবাই এক জায়গায় বসে মিটিং করলো যে পালাক্রমে মশাল নিয়ে আমরা খুঁজবো, একে ধরতে হবে। এটা তো গ্রামবাসী সিদ্ধান্ত হ্যাঁ, নিয়েছিল। গ্রামবাসী সিদ্ধান্ত নিল। আচ্ছা। কিন্তু রাতের বেলা, রাতের পর রাত খোঁজা হচ্ছে, মনা পাগলকে কেউ দেখে না। আচ্ছা। অদ্ভুত ব্যাপার, তো মনা পাগল এত চালাক হয়ে গেল যে সে ধরা দিচ্ছে না। তো যাই হোক, কিছুদিন পরে এই পাহারার ইটা কমে আসে। তো ইটের ভাটার যে 4-5 জন মানে নিয়ে গিয়েছিল আর কি হুম। মনা পাগলকে, এরাও পর্যায়ক্রমে মনা পাগলকে দেখা শুরু করে। সবাই। একই রকম ভাবে সেম, একই ধরনের স্কিন ডিজিজে তারা মারা যায়। আচ্ছা। এমনকি ওই ইটের ভাটার মালিকের ছেলেও একই রকম ভাবে মারা যায়, সে মনা পাগলকে দেখেছে। কিন্তু মনা পাগলকে কেউ মানে আহ দিনের বেলা কেউ দেখে না, এবং চেষ্টা করে রাতের বেলা দেখা যায় না, ও যাকে দেখা দেয় সেই শুধু দেখে। মজার বিষয় আসলে ভাই যে ওই যারা মারা গেল, এরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে এই ইটের ভাটার সাথে জড়িত, কাজের সাথে জড়িত। এবং যারা তার গ্রামের- মানে এই অন্যায় কাজটা করেছিল তারাই একে একে মারা যাচ্ছে। হ্যাঁ, মারা যাচ্ছে ইটের হুম। ভাটার ইসের সাথে জড়িত আর কি। কোন গ্রামের নিরীহ লোক মনা পাগলকে দেখেনি কখনো। ঘটনা এখানেই শেষ অদ্ভুত না, ব্যাপার কিন্তু এটা। ঘটনা এখানেই শেষ না। ইটের ভাটার মালিক উনি একজন খুব ভালো আল্লাহওয়ালা বুজুর্গের সাথে পরামর্শ করলেন যে এই যে সমস্যাটা, এটা কি করা যায়। তো উনি পরামর্শ দিলেন যে তোমাদেরকে যেই ব্যক্তি পরামর্শ দিয়েছিল হুম, হুম, এই হুম। মানুষকে হত্যা করার, যে তার মাধ্যম দিয়ে এই সমস্যাটার সমাধান হতে পারে, এবং উনি অচিরেই মারা যাবে। উনি যখন মারা যাবে তখন তোমরা একবার একটা লাশ নিয়ে এসেছিলে কবর থেকে,
মৃত ব্যক্তির লাশ, ওটা আবার কবর মানে ইটের ভাটায় পুড়িয়েছিলেন। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার কবরে ওই ওই লোকটার লাশটা রেখে এসো, যেই তান্ত্রিক এই পরামর্শ দিয়েছিল, তাহলে এই সমস্যা সলভ হবে। এবং সত্যি ওই যে তান্ত্রিক, মানে সেও একসময় মনা পাগলকে দেখে, এবং দেখার পরে সেও বলেছিল যে আমি মনা পাগলকে দেখেছি। এবং মানে দেখার পরে উনি যেই রাত্রে দেখেছিল তার পরের দিনই, মানে অন্যদের তো মানে ওই ডিজিজটা হতে 3-4 দিন সময় লেগেছে, পরের দিন সকালবেলায় ওনার শরীরের অবস্থা এতটা বিভৎস হয়ে গিয়েছিল যে কেউ ওনার কাছে আসার সাহস পাচ্ছিল না, মানে শরীর পুরেই মানে এমন দেখা যাচ্ছিল আর কি। তো তান্ত্রিক যখন মারা গেল, তার এটাও মানে রেখে আসা হয়। কিন্তু রাসেল ভাই, এই যে মনা পাগলকে যে পুড়িয়ে মেরেছে, এটা কিন্তু গ্রামবাসী জানতো না। গ্রামবাসী জানতো না, কারণ তো খুব গোপনে করা হয়েছে। এ, তারপরে যখন এত কিছু ঘটনা ঘটে গেল, তখন ওই ইটের ভাটার মালিক উনি স্বীকার করলেন যে আসলে মনা পাগল কে কখনোই দেখা যাওয়ার এইভাবে কারণ হচ্ছে আমরা খুব কৌশলে ইটের ভাটাকে চালু রাখার জন্য মনা পাগলকে ওখানে ফেলে মেরে ফেলেছিলাম। তো এইভাবে এই কারণে লোকজন মারা যাচ্ছে। তখন আহ, যখন ওই তান্ত্রিক মারা গেল, দীর্ঘদিন কোনো সমস্যার সৃষ্টি হয় নাই। আর ওই যখন জানাজানি হচ্ছিল যে ইটের ভাটায় বিভিন্ন লোক এভাবে মারা যাচ্ছে, মনা পাগলকে দেখছে, ইটের ভাটাও তাও সবাই কাজ ছেড়ে দিয়ে চলে যায়। ইটের ভাটাটা একদম জনশূন্য মানে বন্ধ হয়ে গেছে আর কি। তো একদিন ইটের ভাটার মালিক উনি কি মনে করে নিজের ইটের ভাটার সকালবেলা হাঁটাহাঁটি করছিল আর কি। তো ইটের ভাটার ভিতরে হঠাৎ করে উনি পড়ে যান। ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না যে কোথায় গেলেন। খুঁজতে খুঁজতে ইটের ভাটার কাছে এসে তখন দেখছেন ভিতরে ওই মালিক পড়ে আছে। তো ওনার শরীরের মানে ওনার যে জামা কাপড় আছে, জামা কাপড়ের কোথাও কোনো পোড়া চিহ্ন নাই, কিন্তু ওনার বডিটা একদম মনে পুড়ে কয়লা কয়লা হয়ে গেছে। কিন্তু আগুন তো জ্বলছিল আগুন না? নাই, এবং ইটের ভাটা তো বন্ধ। ইটের ভাটা অনেকদিন ধরে ইটের ভাটা বন্ধ। তো এই যে ঘটনাটি রাসেল ভাই, এটি মানে ওই এলাকায় খুব, আপনাদের যে এলাকা সেই এলাকায় হ্যাঁ ওটা খুব প্রচলিত। প্রচলিত এবং আর সবাই জানেন নিশ্চয়ই এই ঘটনা। অনেকেই জানেন, যারা হয়তো বা ওই এলাকার লোক আজকে যারা শুনছেন ফুটে ফ্যান, তারা এই বিষয়টার সাথে অনেক পরিচিত থাকতে পারেন। আর আসলে ভাই ইটের ভাটা যেটা, ওইটা ছিল আসলে একটা শ্মশান, এক সময় শ্মশান ছিল। ওই শ্মশানটা দীর্ঘদিন পরিত্যক্ত শ্মশান ছিল, পড়েছিল। তো ইটের ভাটার মালিক খুব অল্প, ওটার মালিকানাও ছিল না। হুম, তো উনি ওইখানেই মানে ইটের ভাটাটা দেন, এবং ওই কারণে হয়তো বা আগুন জ্বলছিল না। হুম, হুম। তো এইটা আমার মনে হয় যে আগুন না জ্বলার পিছনে এটা একটা কারণ থাকতে পারে। আচ্ছা, তো এই ছিল রাসেল ভাই ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ ভালো জানেন আসলে কি ঘটনা ছিল। আমরা শুনলাম সেটা, অ্যান্ড আমার মনে হয় যে আপনাদের কাছে ভালোই লেগেছে। আর সেই সাথে আরো একবার জানিয়ে দিই যে শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম, এবং আমি দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকেই এসএমএস করছেন এখানে, এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এসএমএস করেছেন জ্যাকুলিন নাটোর থেকে শেগুফতা এবং রিদওয়ান আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বেশ আগেই করেছিলেন এসএমএসটা যে গান অফ করে তাড়াতাড়ি প্রোগ্রাম শুরু করতে বলেছিলেন। And আশা করছি যে অনেক ভালো লাগছে। আমাদেরকে অর্ণব এসএমএস করেছেন শাহরিয়ার হাজারিবাগ থেকে। আবির ঢাকা থেকে আমাদের এসএমএস করেছেন। মুগ্ধ ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন। SH আবরার হাজারিবাগ থেকে আমাদের এসএমএস করেছেন। একটা আচ্ছা, ফার্স্ট যে স্টোরিটা সেটা জোস ছিল সেটা তিনি জানিয়েছেন। আসিফ আমাদের এসএমএস করেছেন খুলনা থেকে, সামনে এক্সাম, দোয়া করবেন। রূপা খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলেন যে অনেক ভালো লেগেছে তার কাছে। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে আছেন ইসমি, এছাড়াও হিমেল আমাদের এসএমএস করেছেন। হাসান খুলনা থেকে এসএমএস করেছেন। বাহার খৈত্রিগা থেকে এসএমএস করেছেন। মনিরা আমাদের এসএমএস করেছেন। সাগর এসএমএস করেছেন জয় শ্যামলী থেকে। এছাড়াও নিলয় এবং নাদিয়া আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন সজীব খুলনা থেকে। এছাড়াও জিলান আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন অনামিকা, সাকিব আমাদের সাথে আছেন, চমক রয়েছেন আমাদের সাথে, তন্ময় রয়েছেন, প্রণব রয়েছেন, তহিদুল রয়েছেন, রাজ সহ আরো অনেকে। আমরা একটু পরে ফেসবুকে আপনারা যে কমেন্ট গুলো করছেন সেগুলোও পড়বো, সুতরাং অবশ্যই সেখানে কমেন্ট করতে থাকুন। এখন যেটা করব সেটা হচ্ছে একটা স্টোরিতে চলে যাব, যে স্টোরিটা আমাদেরই পাঠিয়েছেন আমাদেরই একজন লিসনার, এবং তিনি দেশের বাইরে রয়েছেন। সো তিনি আমাদেরকে ইমেলটা পড়ে শোনাতে বলেছেন, এবং তিনি পাঠিয়েছেন এই ঘটনাটি মালয়েশিয়া থেকে। আর আরেকটু বলদি যে এখন সালমানের যে ঘটনাটা পড়বো সেই ঘটনাটা সম্পর্কে একটা পোস্ট দিয়েছিলাম আমরা এই সপ্তাহে,
ফেসবুকে একটা দোলনার ছবি দিয়ে। আপনারা সবাই হয়তো দেখেছেন আমাদের www.facebook.com/bhutafm.russell। আমাদের আজকের অতিথির পোস্ট দেয়নি, এই পোস্টটা আপনারা দেখবেন, সেটাও একটা কারণ। এবং কিছুক্ষণ পরে আমাদের অতিথির পোস্ট দিব, এই পোস্টটাকে দেখুন এবং এই পোস্টে গিয়ে এই ঘটনাটা শোনার আগে এই পোস্টটা দেখুন, ভালোভাবে দেখে নিতে পারেন। তো এবার ঘটনায় যাই। আমাদের অনেক মানুষই কিন্তু মানে অ্যান্টিক জিনিসের প্রতি আগ্রহ রয়েছে, তাই না? তো তিনিও ঠিক সেভাবে লিখছেন যে অনেক মানুষ আছেন। আচ্ছা, তার আগে বলি যে আমি জানি ভালো থাকার দলে আপনি, তাই সো ওটা জিজ্ঞেস করবো না। আমি সাদমান ফ্রম কুয়ালালামপুর। আমার 2007 এর একটা ইনসিডেন্ট লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। অনেক মানুষই আছেন যারা অ্যান্টিক জিনিসের প্রতি বেশ অ্যাট্রাক্টেড হন। আমিও সেই দলের একজন। অনেক অ্যান্টিক শোপিস আইটেমস কালেক্ট করতাম আমি আনটিল 2007 একটা ঘটনা আমার এই শখটাকে সম্পূর্ণ একটা নাইট মেরে বলতে দেয়। 2007 আমরা তখন বাংলাদেশে থাকতাম। আমাদের বাসায় একটা অ্যান্টিক দোলনা কিনে আনা হয়। বলে রাখা ভালো, দোলনাটা সারপ্রাইজিংলি অনেক কম দামে পাওয়া যায়। কেনা হয় বাংলাদেশেরই একটা অ্যান্টিক শপ থেকে। দোকানের অ্যাড্রেস বা দোকান দোকান কোথায় এটা তিনি আমাকে জানিয়েছেন, বাট সেটা আমি জানাবো না। কিন্তু আপনারা আন্দাজ করতে পারবেন। আপনারা এমনিতে আন্দাজ করতে পারবেন যে এই শহরে কোথায় অ্যান্টিক জিনিসপত্র পাওয়া যায়। তো আমার মা আর অনেক পছন্দের জিনিস, আমার মায়ের অনেক পছন্দের জিনিস হয় ওটা, বাট অ্যান্টিক জিনিস তাই ইউজ করা হতো কম। যেদিন কিনে আনা হয় ওই দিন রাতেই ফার্স্ট টাইম মনে হয় বাসায় আমরা তিনজন ছাড়াও আরো কেউ আছে, যেন সে আমাদের সাথেই বাসায় আছে। আমার বাবা কোনো কেয়ার দেয় না, বাট আমার মা এবং আমি ফিল করি কেউ আছে, যদিও আমরা মনের ভুল ভেবে ইগনোর করে যাই। কিন্তু রাতে একদম মিডনাইটের দিকে বাসায় হামিং অথবা লাইট ভয়েস সিঙ্গিং এর সাউন্ড পাওয়া যায়। আমার প্যারেন্টসরা ডিপ স্লিপে, বাট আমি অনলাইনে গেমিং করছিলাম, তাই জেগেছিলাম। আমি এখনো সেই সাউন্ডটা ভুলতে পারি না। নাইট মেয়ারে কোনো মেয়ে গান গাচ্ছে আমাদের বাসায় ওপেন স্পেস থেকে। সো আমি উঠে যাই দেখতে, এটা ভেবে যে মেবি পাশের বাসা থেকে আওয়াজটা আসছে। পাশের বাসায় যে ফ্যামিলি থাকতো ওই ফ্যামিলির আপু আবার গান গাইতো, তাই আমার ধারণা হয় সেই মেবি গানটা গাইছিল। এবং অনেক রাত হওয়ায় জাস্ট আমাদের বাসায় সেটা শোনা যাচ্ছিল। এবং আমাদের ওই ওপেন স্পেসের উইন্ডো সামনে ওই আপুর রুমের উইন্ডো ছিল। তো যাই হোক, আমি রাতে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে আপুকে জিজ্ঞেস করি সে রাতে গান গেয়েছিল কিনা। আপু উল্টা আমাকে কোয়েশ্চেন করে করে বসে যে আমাদের বাসা থেকে কেউ গান গাইছিল কিনা। আমি শুনে খুব অবাক হয়ে বলি, আমাদের বাসা থেকে ফিমেল ভয়েসে কে গান গাইতে পারে? যাই হোক, দেন ওই দিন বিকেলে আমি লক্ষ্য করি দোলনায় একা একা দোলনাটা দুলছে। আমি ভাবি মেবি আম্মু বসেছিল, উঠে গেছি। বাট তখনই আমার মনে হয়, আরে আম্মু তো বাসায় নেই দুপুর থেকে এবং বাবা অফিসে। আর দোলনাতে বেশ দোলনাটা বেশ ভারী, বাতাসেও তো ওটা এমন ভাবে দোলার কথা নয়। আমি ব্যাপারটা আমার পেরেন্টস আসলেই বলি, বাট তারা বলে আমার মনের ভুল। যাই হোক, ওই দিন রাতে আবার সেই গানের আওয়াজ, কেউ গান গাচ্ছে, খুব হালকা ভয়েস। এবার আমি উঠে যাই অ্যান্ড পুরো বাসার সব রুম ঘুরে ঘুরে দেখি কেউ নাই। বাট আমি যে রুমটায় যাই যে রুমে যাই সেই রুমে ডিফারেন্ট রুম থেকে, মানে অন্য একটা রুম থেকে, মানে পাশের রুম যে রুমে যান সেই রুম না, অন্য কোনো রুম থেকে আওয়াজটা আসে। আমি ওপেন স্পেসে গেলে গানের আওয়াজটা থেমে যায় এবং খেয়াল করে দেখি দোলনাটা আবার দুলছে, লাইক কেউ ওখানে বসে আছে। আমার সাহস হয় না। আমি মনে মনে দোয়া পড়তে পড়তে আমার রুমে এসে শুয়ে পড়ি। সকালে উঠে দেখি আমার রুমে টিভিটা অন, টিভির পাশে রাখা একটা প্লে স্টেশনটাও অন। আম্মু বেশ বকা দেয় যে রাতে
টিভি অন করে কেন আমি ঘুমিয়েছি? আশ্চর্যের ব্যাপার। আশ্চর্যের ব্যাপারটা হলো যে আমি তো রাতে টিভি মানে অনই করিনি। ঐদিন পাশের বাসার আপু এসে আরো বড় শকিং কথাটা বলে। আপু বলে যে সে রাতে উইন্ডো দিয়ে দেখেছে আমাদের বাসার ওপেন স্পেসের দোলনাতে একটা মেয়ে বসে আছে। মেয়েটা দোলনাতে বসে গান গাচ্ছে। আপু আরো খেয়াল করে দেখে যে মেয়েটা আর কেউ না, মেয়েটা সে নিজেই। মানে আপু তার উইন্ডো থেকে আমাদের বাসার ওপেন স্পেসের দোলনায় নিজেকেই দেখতে পায়। অ্যান্ড আরো ভয়াবহ থিং হলো, আপু দেখতে পায় তার মতো দেখতে মেয়েটার গলা দিয়ে রক্ত পড়ছে। আপু এটা দেখে সিক হয়ে যায় এবং বলে রাখা ভালো যে ওই দোলনাটা আবার মানে আসার পর থেকে আমাদের বাসায় আমার প্যারেন্টসদের মধ্যে একটু আমাদের 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 প্যারেন্টসদের পেশেন্স একটু কমে যায়। একটুতেই তারা রেগে যায়। খালি বাসার এনভায়রনমেন্টটাই হোল চেঞ্জ হয়ে যায়। আমিও অল টাইম টায়ার্ডনেস অ্যান্ড অফেন হেভি হেড ফিল করতাম। বাসার ভোল্টেজ অফেন খুব আপ ডাউন করতো অ্যান্ড মাঝে মাঝেই ডিফারেন্ট রুমসের রুমের ডোর একাই খুলে যেত এবং লেগে যেত। তাও আমি ওই দিন রাতে প্ল্যান করি একটা রেকর্ডার অন করে দোলনাটার পাশে রেখে দেই। দিয়ে আমার রুমে এসে টিভি দেখতে থাকি। খেয়াল করি ঠিক ৩টার পর এগেইন হামিং এবং তারপরে গান। এবার আমি আমার রুমের ডোর থেকে দেখি ওপেন স্পেসের দোলনাতে একটা মেয়ে বসে আছে। বলে রাখা ভালো আমি বেশ পাওয়ারফুল গ্লাস ইউজ করি, বাট রাতে হালকা ডার্কে খুব ভালো করে দেখতে পাই না। তাই আমি খুব ক্লিয়ার করে ফেসটা দেখতে পাইনি। আমি খুব বেশি ভয়ে রুমের ডোর লাগিয়ে দিয়ে বেডে শুয়ে সামারেও ব্ল্যাঙ্কেটের ভেতর ঢুকিয়ে থাকি এবং আমি 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 আমার বারবার মনে হয় যে আই এম সেফ ইনসাইড। হোল নাইট আমার এক ফোঁটা ঘুম আসে না। হঠাৎ ফিল করি যে গানের সাউন্ডটা আর হচ্ছে না, বাট কোনো একটা ডোর ওপেনের সাউন্ড হলো। ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দেখি আমার রুমের ডোরটা খোলা। আমি ওঠার সাহস না করে ওয়ালের দিকে ফেস করে শুয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকি। এভাবে করতে করতে ভোর হয়ে যায়। আম্মু ফজরের নামাজের জন্য উঠেছেন দেখে আমি দৌড়ে আমার রেকর্ডারটা আনি। অ্যান্ড আশ্চর্যের ব্যাপার, রেকর্ডারে কোনো সাউন্ডই নেই, বাট একটা সাউন্ড ক্লিপ আছে যেটা লাইক পিসফুল নাইটের সাউন্ড ক্লিপ। বাট আমার রুমের ডোরটা ওপেন হওয়ায় সাউন্ডটা রেকর্ডারে রেকর্ড হয়নি। আমি এসবের পর আম্মুকে সব বলি অ্যান্ড আম্মু পাশের বাসার আপুর সাথেও কথা বলে এবং জানতে পারে কিছু একটা হচ্ছে। আমি দেরি না করে ওই অ্যান্টিক শপে যাই এবং জানতে চাই যে এই দোলনাটার কি প্রবলেম অ্যান্ড এটা রিটার্ন করব। ওই শপে গিয়ে জানতে পারি যে এই দোলনাটা অ্যাকচুয়ালি অ্যান্টিক না, এটা হার্ডলি 5 থেকে 6 বছরের পুরোনো একটা দোলনা অ্যান্ড এটা ছিল উত্তরের একটা ফ্যামিলির। আর আমি একটু খোঁজ নিয়ে জানতে পারি যে দোলনাটা ছিল ওই ফ্যামিলির মেয়েটার গলা কাটা লাশ পাওয়া গিয়েছিল। তারপর থেকে মেয়েটার ফাদার দোলনাটা দিয়ে দেয় অ্যান্টিক শপে দেখে এবং যেখান থেকে আরেক পার্সন ওটা কিনে নিয়ে গেছিল এবং উইদিন 3 days সে সেটা রিটার্ন করে যায়। আবার আমরা সেকেন্ড কাস্টমার ছিলাম। যাই হোক, দেন শপ থেকে লোক আমাদের সাথে আমাদের বাসায় যায় আর দোলনাটা নেয়ার জন্য বাসার ডোর খুলতেই দেখি পুরো বাসাটা একদম উল্টা পাল্টা হয়ে আছে, লাইক কোনো ঝড় বয়ে গেছে এই বাসার ওপর দিয়ে। এবং আম, এবং 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 ভেতরে মোস্ট শকিং থিং হলো যে দোলনাটা ফ্লোর থেকে উঠাতেই দোলনার নিচে দোলনার প্লেস গুলো, আই মিন যে প্লেস গুলোতে ফ্লোর টাচ করেছিল সেই প্লেস গুলোতে ব্লাড লেগে আছে দেখা যায়। দোলনা নেয়ার লোকগুলো সেটা নিতে চায় না ওই অবস্থা দেখে। সো আমি অন্য লোক ডেকে নিয়ে এসে সব থেকে অন্য লোক ডেকে নিয়ে আসি। এটাও বলে রাখি যে দোলনাটা আমাদের বাসায় ছিল 6 থেকে 7 দিন, বাট ওই কয়দিনে বাসায় প্যারানরমাল থিংস হতো। বাট খুব বেশি অবাক করা ব্যাপার যে আজও আমি ভাবি যে কোনো ব্যাপারই আমার প্যারেন্টসদের চোখে পড়তো না। আমি দেখতে পেতাম আমার নেইবাররা মোটামুটি সবাই বুঝতে পারতো যে আমাদের বাসায় কোনো প্রবলেম হচ্ছে, বাট অনলি আমারই বাসায় থাকা 2জন মানুষ বুঝতে পারতো না।
যেটা রিজনটা হচ্ছে আমি খুঁজে পাই না। অ্যান্ড আমি দোলনাটা দিয়ে আসার পর আমার বাসার সব অ্যান্টিক থিংস আর সবকিছু সরিয়ে ফেলি। অ্যান্ড ওয়ান্স যেটা ছিল আমার হবি, নাও সেটা আমার ফোবিয়া। তো এই ছিল আমার ঘটনা, আমার লাইফের ইনসিডেন্ট। ভালো লাগলে পড়ে শোনাবেন অ্যান্ড ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ সদমান ফর দ্য বিউটিফুল স্টোরি। আমার কাছে অনেক ভালো লেগেছে এটা, এবং আসলেই অনেক অন্যরকম একটা স্টোরি এবং অনেক ডিটেলড, মানে সবকিছু সবকিছু অনেক বেশি ইন্টারেস্টিং ছিল আপনার স্টোরিটা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। তার আগে জানাই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত@radio4.com। আপনার কাছে শিওর, আমি শিওর যে এরকম মজার মজার ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো শেয়ার করতে পারেন আপনি এখানে এসে। এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস একটু মনে রাখতে হবে, ভূত@radio4.fm। আমাদের ফেসবুক পেজে যদি আপনি যান, www.facebook.com/radiofuti, সেখানে গেলেও আপনি দেখবেন সেন্ট ইমেল একটা অপশন রয়েছে, এবং সেখান থেকে আপনি কিন্তু জাস্ট একটা ক্লিক করে ইমেল পাঠিয়ে দিতে পারেন। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। আমরা বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড ফর রেডিও ফুটি এন্ড ডোন্ট স্টপ। তফসির সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকে অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। জি রাসেল ভাইয়া, আমি আদনান লালবাগ থেকে আসছি। জি তো আমি কি আমার জি জি, আচ্ছা, alright. হ্যাঁ, যে ঘটনাটি ঘটে অ্যাকচুয়ালি আর কি 2003-তে, আমি তখন 5-এ পড়তাম। ঘটনাটি আমার আম্মুর থেকে শোনা। তো ঘটনাটি ঘটে আমার ফুপুর বাসায় আর কি। তো ফুপুর বাসাটা একটা আর কি হিন্দু বাড়ি ছিল, হ্যাঁ যেটা আর কি অনেক পুরাতন হিন্দু বাড়ি। তো ঘটনাটি অ্যাকচুয়ালি আর কি 4 দিন ধরে ঘটে ঘটনাটি। হ্যাঁ তো ফার্স্টের দিন যখন ঘটে, সেদিন আমার দাদু আর কি গ্রামের বাড়ি থেকে আমার ফুপুর বাসায় আসে। হ্যাঁ ফুপুর বাসায় আসার পর থাকা শুরু করে, এবং ঘটনাটি ঘটে অ্যাকচুয়ালি 7টা থেকে 10টার মধ্যে আর কি। মানে এটা পরে কন্টিনিউসলি হয়। ফার্স্টের দিনে জাস্ট খালি মানে আমার ফুপু আর কি বাথরুম থেকে কাপড় টাপড় ধুয়ে ওয়াশ করার পর বারান্দায় আর কি শুকাইতে দিল, এবং ফিরে এসে দেখে যে খাটের উপরে আর কি অগোছাল ভাবে সেই কাপড়গুলোই আর কি পরে রয়েছে। এখন যতবারই দেয় বারান্দায়, ঠিক ততবারই আর কি ধরে দেখে যে বিছানার উপর পড়ে আছে। তো এটা আর কি সেরকম ভাবে ধরে না। তো এর পরের দিনের ঘটনা ঠিক আবার সেই 7টার দিকে, মানে ইটের সুরকি আর কি ছোড়া শুরু হয়। প্রথমে অল্প অল্প করে, এবং বলে রাখা ভালো যে যে বাড়িটা ছিল তার অপোজিটে একটা ডাস্টবিন ছিল এবং বড় পানি ট্যাঙ্ক ছিল, এবং কোনো ইটের সুরকি অথবা ইটের গুঁড়া ছিল না। তো এটা কোত্থেকে আসতো এটা কেউ মাথা ঘামায়নি তখন, মনে করতো আর কি রাস্তার ছেলে ছেলেরা ওরা আর কি ইটের গুঁড়াগুলো ছড়তো। তো এটা বাদ দিয়ে দিল। দেন থার্ড ডেতে তুমুল মানে বৃষ্টির মতো আর কি ইটের গুঁড়া আসা শুরু করলো, ছোট বড় মাঝারি সব রকমের। তো এতে ফুপু আর কি সেরকম ভাবে ঘাবড়ে যায়, এবং ফুপাতে বলে যে দেখো তো এটা কি হচ্ছে। প্রত্যেক দিন এই টাইম হলে 7টা থেকে 10টার মধ্যে ইটের গুঁড়া আসা শুরু হয়। জি তো ফুপা বললো যে হ্যাঁ, এটা তো একটা আশ্চর্যজনক ঘটনা। তো ওটা বাদ দিয়ে দেয়, এবং সেই সময় আমার কাকি এবং কাকা তার মেয়েকে নিয়ে আমার ফুপুর বাসায় বেড়াতে আসে। তো এসে দেখে যে এরকম ইটের গুঁড়া আসা শুরু হয়, এই জন্য আর কি ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার কারণে মানে আমাদের বাসায় আর কি কাকা কাকি আমার মেয়েকে নিয়ে চলে আসে। দেন ফোর্থ ডেতে হলো গিয়ে মানে সবাই আর কি ড্রয়িং রুমে, সবাই আমার আত্মীয় স্বজন সবাই বসেছিল এবং ডিসকাস করতেছিল যে এটা আসলে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটছে। যে ইটের গুঁড়া আসা শুরু হলো এখান থেকে ওখানে, মানে সব একদম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হচ্ছে। তো 7টা কি মানে 7:45টার দিকে কথা বলার মাত্র শেষ হলো, আবার 7টার থেকে আবার ইটের গুঁড়া আসা শুরু। তো সবাই আবার ভয় পেয়ে গেল। ঠিক তখন মানে ড্রয়িং রুমে সবাই একসাথে বসেছিল। ভেতরের রুমে আর কি ফুপুর বাসায় ভেতরের ঘরটার মধ্যে আমার মানে ছোট কাজিনটাকে ঘুম পাড়া রাখছিল। ঠিক ওই মোমেন্টেই মানে কাজিনটা দেখে যে আমাদের কাজের বুয়া ওর সামনে শাড়ি পরে নাচতেছে। তো কি ও ঘুমে চোর, এমনি ছোট মানুষ দেখে তো ভয় পাচ্ছে, হঠাৎ করে দেখে নাচতেছে। তো এক দৌড়ে এসে ও ড্রয়িং রুমে এসে ওর আম্মুকে বলছে যে আম্মু, আমি দেখছি যে আমাদের এই কাজের বুয়া নাচতেছে আমার সামনে। তো আম্মু বলছে এটা কিভাবে সম্ভব। ও তো যে সেই সকালে আসে 12টার দিকে, 1টা থেকে 1:30টার মধ্যে কাজ শেষ করে চলে যায়। চলে যায়। হুম হুম তো এটা আর কি ওকে বুঝতে হলো।
তো এবার সবাই পরামর্শ করে আমার আব্বুকে ডাক দিল। আমার আব্বু অনেক ধার্মিক লোক ছিল, তো তখন আব্বুকে ডাক দিল। আব্বু আসলো ওই দিন, এসে সূরা টুরা পড়লো। তখন আর কি মোটামুটি সব কন্ট্রোল এসে বললো এবং ইটের ছোড়া বন্ধ হয়ে গেল। তখন আব্বু বললো যে আচ্ছা, আমি এবার এসে পড়ছি, এবার তোমার কোনো সমস্যা নেই। ঠিক 10 মিনিট পরেই আবার ইটের বর্ষণ শুরু, এবারে এক্সট্রিম লেভেলে, মানে প্রবল একদম বৃষ্টির মতো, কোথা থেকে আসতেছে কেউ জানতেছে না। খুবই মানে একদম ভয়াবহ ঘটনা। তো আব্বু বললো যে আচ্ছা, এটা তো আমার পক্ষে তাহলে সম্ভব না, এটাতে বড় কিছু আছে। তো আমার ফুফাকে বললো আচ্ছা চলেন আমরা তাহলে নিউ মার্কেটে প্রেম মসজিদে একটা হুজুর আছে আমার পরিচিত, ওনার কাছে যাই। তো আমার ফুফা আব্বু গেল। তো ওই মসজিদের হুজুরটা, ও যে একটা জিন পালতো, তো জিনটি আর কি ছোট মেয়ে হিসেবে ওনার সাথে থাকতো। তো হুজুরটি জিনটির সাথে কথা বলে জানলো যে আমার ফুপুর বাসায় 7টা জিন চালান দেওয়া হয়েছে, এবং 7টা জিনই খুবই ভয়াবহ এবং খুবই পাওয়ারফুল, যাদেরকে নর্মাল ভাবে করা যাবে না, কন্ট্রোল করা যাবে না। তো ওনার জিন উনি তার জিনের মাধ্যমে ওনার মানে ফুপুর বাসায় আর কি বার্তা পাঠায়। তো ওই জিনটি মানে বাড়ির 5টা জায়গা থেকে মোট 5টা তাবিজ নিয়ে আসে। তো হুজুরটি বললো যে এই 5টা তাবিজ মানে জিনগুলো অ্যাকচুয়ালি আমার ফুফাতো ভাইয়ের উপরে চালান দেওয়া হয়েছিল। তো এটা এই 5টা তাবিজ ওই মানে আপনার যে ছেলেটি, ওই ছেলেটির দ্বারাই আর কি এই 5টা তাবিজ পুরাতে হবে। আচ্ছা, তো এটা বাসা নিয়ে যাবেন এবং তার দ্বারা পুরাবেন, এবং এটা পুরানোর আগে আপনি ওকে একটা একলা ঘরে অন্ধকার রুমে জাস্ট একটা মোমবাতি জ্বালিয়ে মোমবাতিটি শিখার দিকে তাকিয়ে থাকতে বলবেন। যদিও এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে তাহলে বুঝবেন যে ওর উপরে চালান দেওয়া হয়নি। আচ্ছা, আর যদি এদিক ওদিক তাকাতে থাকে তাহলে বুঝবেন যে ওর উপরে চালান দেওয়া হয়েছে। তো বাসায় আসলো ফুফা এবং ডাকলো যে এই এদিকে আয়। তো অন্ধকার রুমে চলে নিয়ে গেল। এরপর মোমবাতি জ্বালানোর পর বললো যে তুই মোমবাতি দিকে এক দৃষ্টিতে তাকা থাক, এদিক ওদিক যাবি না, এক দৃষ্টিতে। তো ভাইয়া কোনো মতেই কনসেন্ট্রেট করতে পারছিল না, এদিক ওদিক খালি তাকাচ্ছিল। তখনই ফুফা বুঝতে পারলো যে আচ্ছা এটাই ঠিক, হুজুরের কথাই ঠিক, যে আমার ছেলের উপরে চালান করা হয়েছে। এবং এর কিছুক্ষণ পরেই এই যে 5টা তাবিজ এই ছেলে মানে আমার ভাইকে দ্বারা পোড়ানো হয়েছে, পোড়ানো শেষ। তো দেন 4th ডেতে তেমন কিছু মানে হ্যাঁ 4th ডেতে লাস্টে একটা ঘটনা হয় যে হঠাৎ সবাই বসেছিল, ভিতরের রুমে হঠাৎ কাঁচ ভাঙ্গা শব্দ। আচ্ছা, খাস করে মানে কাঁচ ভাঙ্গা অনেক জোরে শব্দ হলো। এখন সবাই দৌড়ে ভিতর রুমে দেখলো যে আমার ফুপার ওষুধের শিশিটি আর কি মাটিতে পড়েছে। এবং এখানে একটা ব্যাপার হচ্ছে যে ওষুধের শিশিটি অল টাইম আলমারির ভিতরে থাকতো, এবং আলমারিটা লক করা থাকতো এবং চাবিটা থাকতো ফুপুর কাছে। আচ্ছা, ফুপুর কাছে অলরেডি চাবিটা আছে এবং আলমারিটা লক, বাট শিশিটা বাইরে পড়ে গেছে। সে মনে করতে পারে যে অন্য কোনো শিশি, আমি আলমারিটা খুলে দিছি। আলমারিটা খুলে দেখলো যে না, অ্যাকচুয়াল ওই শিশিটাই বাইরে পড়েছে। তো আবার ওই এট দ্য টাইমে আবার ইটের গুড়া বসানো শুরু হয়েছে। প্রবল ভাবে এবার হুজুরকে আবার ফুপা ডাক দিল যে আচ্ছা হুজুর, এখন আপনার এই তাবিজ পড়ানো হয়েছে কিন্তু তাও তো কিছু হচ্ছে না, তো এখন কি করা যায়? তো হুজুর বললো যে আপনার যে বাসা থেকে 5টি তাবিজ আনা হয়েছে, এই 5টি তাবিজ ছিল আর কি অপশনাল, মানে এটা এছাড়াও বড় আরো 2টা পাওয়ারফুল তাবিজ আছে, যেটাকে আমার জিন আর কি আনতে পারে না, ও অত পাওয়ারফুল যায় না। তো ওই 2টা আনতে পারিনি, এবং এই 2টা তো খুঁজে পাওয়া যাবে না যেহেতু, সেজন্য আপনাদের পুরা বাড়িটাকে বন্ধ করতে হবে আর কি, 4টা গজাল দিয়ে বাড়ির 4 দিকে বন্ধ করতে হবে। তো ও বললো আচ্ছা ঠিক আছে, হোক। তো হুজুর আব্বু আমার 2 ফুপা আসলো গজাল নিয়ে। তো গজাল নিয়ে মারার আগে হুজুর বললো যে আচ্ছা, আপনারা যখন গজাল মারবেন তখন একজনকে আজান দিতে হবে। তো আমাদের ফুপুর বাসার পাশের বাড়ি ভাইটি বললো যে আচ্ছা ভাই, আমি আজান দিব, আপনারা গজাল মারেন। তো বললো, আচ্ছা গজাল মারা শুরু হোক। তো উনি আজান দিতেছে, এবং গজালটা যখনই আর কি গজালের উপরে হাত ধরে মারবে, ঠিক তখনই তীব্র বাতাস এবং ভয়ঙ্কর চিৎকার, মানে একদম 40-50 জন একসাথে যদি চিৎকার দেয় ভয়াবহ ভাবে, মানে খুবই একটা এবং হাতুড়িটা যখনই গজালে ছোঁয়াতে যাবে, হাতুড়িটা কোনো মতেই গজালে ছোঁয়াতে পারছিল না। প্রচন্ড ভারী, মনে হচ্ছে কেউ 10-12 জন মিলে হাতুড়িটা ধরে এরকম অনেক কষ্টে। আর যে বাড়িটা দেয় ঠিক তখনই বিকট চিৎকার, আর ওদিক থেকে ইটের বসন আসে। ঠিক তখন মেবি রাত 1টা কি 1:45 বাজে।
তো এভাবে অনেক কষ্ট করে চারদিকে 4টা গজাল দেওয়া হয়েছে এবং তারপরে অবশ্য কিছু হয়নি। তবে এদিকে একটা কথা হচ্ছে আমার ফুফাতো ভাই আরকি সেই ঘটনার পরে এখনো মোটামুটি একটু অন্যমনস্ক থাকে এবং একটু মানে আরকি সবার সাথে আরকি সেরকম ভাবে মেলামেশা করে না। ওই একটু ডিফারেন্ট হয়ে গেছেন ডিফারেন্ট তারপর হয়ে গেছে। থেকে। আগে এরকম থাকতো না। আমার সাথে অনেক মানে চুপচাপ হয়ে গেছেন এখন। চুপচাপ হয়েছে, একদম চুপ। আগে অনেক খোলামেলা ভাবে সবার হুম। সাথে কথাবার্তা বলতো, এখন অবশ্য চুপচাপ আছে। এবং হুজুরটি বলছে যে এই 4টা গজাল যদি আবার উঠানো হয় তাহলে আবার আক্রমণ হবে, এটা শিওর, এবং সেটা ঠেকাতে হলে এর চেয়ে বড় কিছু করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অ্যান্ড এই যে বাসায় ঢিল পড়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে আমি একটু বলতে চাই যে আমার একজন অফিসের কলিগ তার মানে নানির বাড়িতে এই ঘটনাটা ঘটেছিল এবং তিনি নাকি শুনছিলেন যে মানে একদম ফোনে শুনতে পাচ্ছিলেন যে পড়ছে এবং বলছেন যে এইখানে এই ঘটনা ঘটছে। এমন না যে এরকম মানে উনি উনি তখন বলেছিলেন যে আমার নিজের বাসায় যদি এরকম হয় এবং মাসুমও এখন আমাকে বলছে তারও এরকম ঘটনা আছে মানে তার এবং কোথা থেকে হয় এই ঢিলের উৎস কি কিচ্ছু না এবং গোটা গ্রামের মানুষ দেখতে এসছেন যে এই চালে ঢিল দিয়ে ভরে যাচ্ছে। তো এই ঘটনাটা মানে অবিশ্বাস করা যায় কিভাবে আমি জানি না। আমরা আবার আরেকটা ঘটনায় চলে যাব এবং তারপরে আমরা ফিরে আসবো আবার আপনাদের কাছে। আরেকটা আমাদের নতুন লিসনার আছেন, তার কাছে আমরা যাব এবং তিনি একটা ছোট ঘটনা বলবেন এবং আমরা তার কাছ থেকে শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিকুর রহমান, সোনারগাঁ তাজমহল থেকে। জি, শুনি আপনার ঘটনা। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি আমার এলাকা তাজমহলের পাশেই ঘটা, আমার নিজের সাথেই। তো আমাদের এলাকার মধ্যে আমাদের একটা ফ্রেন্ডস সার্কেল আছে। এই ফ্রেন্ডসদের গ্রুপের মধ্যে সবগুলোই মোটামুটি দুষ্ট। সবারই একটাই মিশন যে সুযোগ পেলেই কাউকে ভয় দেখানো। আপনারা রেগুলার কাউকে না কাউকে ভয় দেখান এবং হ্যাঁ। সেই ভয় দেখাতে গিয়েই একদিন একটা ঘটনা ঘটেছিল। হ্যাঁ, আপনারা ঘটেছে। সেটা হচ্ছে ঈদের 2 দিন আগে ছিল, রাইট? হ্যাঁ। কি হয়েছিল সেটা বলেন এখন। আচ্ছা, উম, গত রমজানের ঈদের 2 দিন আগে আমাদের গ্রুপের মধ্যে একজন ছেলে ছিল যে কিনা খুবই সাহসী। তো সেই মূলত সবাইকে ভয় দেখানোর জন্য উদ্যোগটা নেয়। তো তার নাম হচ্ছে বাবলু। তো তো সে উম, সবার সামনে এসে বলে যে যে তাকে নাকি কেউ ভয় দেখাতে পারবো না। সে সবাইকে ভয় দেখায়, কিন্তু সে বলে যে আমাকে যে ভয় দেখাতে আসবে তখন। তারপরে ভয় দেখাতে শুরু করলেন যখন, সেখান থেকে বলেন মাঝখানে ঘটনাগুলো। হ্যাঁ। আচ্ছা, তো সবাই আমরা তাকে টার্গেটে রেখে দিলাম। হুম হুম তো গত রোজার ঈদের 2 দিন আগে গেলাম চুল কাটানোর জন্য সেলুনে। হুম সেলুনে ঈদের আগে সেহেতু অনেক লম্বা সিরিয়াল, হুম হুম প্রায় 12:30টা বেজে গেছে। জি। তো আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, হুম তার নাম শরীফ। তো আমরা 2জন চুল কাটানোর পরে আসতেছি, হঠাৎ করে রাস্তায় দেখি ওই ফ্রেন্ডটা, হুম যাকে নাকি আমরা ভয় দেখানোর জন্য টার্গেটে রেখেছিলাম। জি। তো আমি আর আমার ওই বন্ধু মিলে প্ল্যান করলাম যে আজকে ওকে ভয় দেখাইতেই হবে হুম যে কোনো ভাবে। তো যেহেতু আমরা প্ল্যান করছি একটা, সেহেতু আমাদের তো কাজ করতেই হবে। তো আমি আর আমার বন্ধু মিলে প্ল্যান করলাম যে 2জন 2 জায়গার মধ্যে লুকায় যাব। তো আমার ওই বন্ধু বলতেছে যে তুই এই ছোট্ট একটা তাল গাছের নিচে লুকায় থাক, আমি তোর থেকে একটু দূরে লুকাবো। আচ্ছা। তো 2জন 2জনের পরামর্শ অনুযায়ী লুকায় গেলাম। তো যখন নাকি ওই বন্ধুটা আমাদের কাছে আসতেছে, তো তখনই দেখলাম যে আমার পিছনে আমার ওই বন্ধুটা বলতেছে যে আশিক, তুই আর ওইদিকে যাস না, চল আমার সাথে একটু চল, অন্য জায়গা দিয়ে ওরে অন্যভাবে ভয় দেখাবো, সেদিক থেকে ও আরো বেশি ভয় পাইবে। তো ওর পিছনে পিছনে আমি যাইতেছি। তো আমি বললাম যে কই নিয়ে যেতেছে তোমরা? তো ও বলতেছে যে একটু সামনে গেলেই চলবে। তো এরকম করে আমি প্রায় 5-7 মিনিট হাঁটলাম। হাঁটার পরে হঠাৎ করে লক্ষ্য করলাম যে ও আমার মানে বাজার ভিতর দিয়ে ঝোপঝাড় একটা জঙ্গল টাইপ এরকম একটা রাস্তা দিয়ে নিয়ে যেতেছে। তো আমি বললাম কি ব্যাপার, তুই কই নিয়ে যেতেছিস আমারে? পরে বলতেছে যে ওই যে দেখ, ওরে দেখা যাইতেছে। এখন তুই এইখানে বস, এইখানে বসে তুই এরকম ভাবে ওরা ভয় দেখাবি আর আমি তোর থেকে একটু দূরে আছি, আমি এরকম ভাবে ভয় দেখাবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি বসে পড়লাম এখানে ওকে ভয় দেখানোর জন্য। যখন সে আমার সামনে আসতেছে তখন আমি লক্ষ্য করলাম আমার পিছনে কাঁধে কে যেন হাত রাখলো। তো
তো আমি বলতেছি, কি ব্যাপার শরীফ, তুই কি ভয় পাইছস? তুই এরকম করতেছিস কেন? পরে হ্যাঁ বলতেছে যে মানে হ্যাঁ কোনো সাড়াই দিতেছে না। তো এরকম করে আমি 2-3 বার ওকে বললাম। বলার পরে দেখি যে ওই পাশ থেকে কোনো সাড়া আসতেছে না আমার কাছে। তো সাড়া আসতেছে না, পরে আমি পিছনের দিকে ফিরে তাকালাম। ফিরে তাকানোর পর যা দেখলাম, মানে সাদা কাপড় পরা, হাতগুলো অনেক লম্বা লম্বা, চেহারাটা অনেক ফ্যাকাশে। তেমন ক্লিয়ারলি বুঝা যেতেছে না, চাঁদের আলো যতটুকু আসে আর কি ততটুকুই দেখলাম। মানে জিনিসটা দেখার পর অনেক ভয় পেলাম। তো ভয় পাওয়ার পরে আমি ওরে ডাকতেছি, তুই কই, তুই আমার কই নিয়ে আসছিস? বাট আমার কাছে মনে হইতেছে যে কেউ আমার শব্দ শুনতে পাইতেছে না। হুম হুম। তো আমি ভয়ে ছোটাছুটি শুরু করলাম। হঠাৎ করে আমি, যেহেতু জঙ্গল টাইপ, একটা খুঁটির সাথে হোঁচট খেয়ে পড়ে গেলাম। তো পড়ে যাওয়ার সাথে সাথে আমি সেন্সলেস হয়ে যাই। পরদিন সকালে আমি নিজেকে দেখলাম যে আমার বাসায়। তখন দেখি সব ফ্রেন্ডরা আমার পাশে দাঁড়িয়ে আছে। পরে জিজ্ঞেস করতেছে, গতকাল রাতে কই গেছিলি? পরে আমি ওদেরকে বললাম যে ঘটনাটা খুলে বললাম, আর আমার সাথে যে ফ্রেন্ডটা ছিল ওকে হুম হুম। একটু গালমন্দ করলাম যে তুই এই কাজটা কেন করলি আমার সাথে, এরকম ভাবে তুই আমাকে কেন ভয় দেখালি? পরে হ্যাঁ বলতেছে যে আসলে ব্যাপারটা তো এই না, আমি দেখতেছি যে তুই একা একা কই যেন চলে যেতেছিস, আর কি যেন কথা বলতেছিস একা একা নিজে নিজে। তো নিজে নিজে কথা বলতেছিস, আমি তোর পিছন থেকে অনেক ডাকতেছি কিন্তু তুই কোনো সাড়াই দিতেছিস না। পরে আমি দেখতেছি যে তুই জঙ্গলের মাঝখান দিয়ে চলে যেতেছিস। তো চলে যাওয়ার পরে আমি ভয় আর ওইদিকে সামনে বাড়ি নাই। আমার কাছে যে সব ফ্রেন্ডের ফোন নাম্বার ছিল আমি ওদেরকে ফোন দিছি। ফোন দেওয়ার পরে ওরা, যেহেতু রাত্রে তখন 12:30, অনেকে হয়তো ঘুমিয়ে গেছে, তো আসতে একটু লেট হয়েছে। ওরা লাইট নিয়ে আসছে, তো খোঁজাখুঁজি করে তোরে দেখলাম যে তুই জঙ্গলের ভিতর সেন্সলেস অবস্থায় পড়ে আছিস। পরে তোরে বাসায় আনছি। পরের দিন সকালবেলা তোর সেন্স আসলো, দেখলাম তোর অনেক জ্বর। পরে কবিরাজ বা ওঝা যা থাকে আর কি, তারা এসে আপনার চিকিৎসা করছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আমরা ছোট্ট অডিও ক্লিপ শুনবো। আর আপনারা সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আমরা একটা ফেসবুকে ছবিও এর মাঝখানে আপ করে দিব এবং তারপরে আবার নতুন বিরতি নিয়ে ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। 18 ফুর্তি, ডোন্ট স্টপ দ্য ফুর্তি। হাই, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বেশ কিছুদিন থেকে ট্রাই করছিলাম ঘটনাটি শেয়ার করার জন্য, কিন্তু কিছু ব্যস্ততার জন্য সময় করে উঠতে পারিনি। প্রথমেই আমার পরিচয়টা দিয়ে রাখি। আহ, আমার নামটা আমি প্রকাশ করতে পারছি না পার্সোনাল কিছু প্রবলেমের জন্য। তবে এটুকু বলি, আমি পেশায় একজন ডক্টর। বর্তমানে রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজে লেকচারার হিসেবে কর্মরত আছি। আমার সাথে ঘটনাটি যখন ঘটে তখন আমি ক্লাস 8-এ পড়ি। সে আমার স্কলারশিপ সামনে। বলে রাখি, আমার পড়াশোনা করার টাইমটা ছিল রাত্রেবেলা। রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি পড়তে বসতাম, দেন ফজরের আজান পর্যন্ত আমি পড়াশোনা কমপ্লিট করে আমি রেস্টে যেতাম। সেটা সেপ্টেম্বর মাস ছিল। আমার স্কলারশিপ পরীক্ষা ওয়াজ নকিং অ্যাট দ্য ডোর। আমি একটু চাপের মধ্যেই ছিলাম। যেদিনকার ঘটনা ওই দিনও সেম, আমি ব্যাচেলর পড়াশোনা কমপ্লিট করেছি, আমি বেডে যাব তার আগে আমার মনে হলো যে আমি একটু, আমার হচ্ছে একটু চুলটা বাঁধা দরকার, দেন আমি রেস্টে যাই। যথারীতি আমি মিররের সামনে গেছি, আমি একটু আজরাতে যাব, মিররের দিকে তাকায় দেখি হঠাৎ করে জাস্ট আমার পেছন দিকে, আমার ডান সাইডে জাস্ট মাথার সাথে, আমার মাথার পাশে আমার ঘাড়ের উপর দিয়ে আরেকটা ফেস, এবং সেই ফেসটা একটা ছেলে মানুষের। স্বাভাবিকভাবে আমি একটু সারপ্রাইজড হই যে আমার ছোট ভাই আমার বেডে ঘুমাচ্ছে, তাহলে এই ছেলে মানুষটা কে? কিন্তু আমি অত ভয়ঙ্কর কিছু তখনও চিন্তা করিনি। আমি জাস্ট পেছন ফিরে তাকাই দিয়েছি, there was nobody. দেন আমি আবার আমি ওই দিকে তাকাই, এগেইন আমি সেই ফিটটা দেখতে পাচ্ছি এবং মনে হচ্ছে আমার ঘাট থেকে আরেকটা মাথা বের হয়েছে, জাস্ট এরকম। এবং সেই ছেলেটা ঠিক অপলক দৃষ্টিতে আমার দিকে তাকায় আসছে। আমি ভীষণ জোরে একটা সাউন্ড করি এবং আমি হয়তো সেন্সলেস হয়ে যাই। তারপর আমার যখন সেন্স হয়, আমি আব্বু আম্মুকে আমার পাশে পাই। আম্মু আমাকে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে, বা তুমি এরকম চিৎকার করলা কেন, তুমি তো এতদিন পড়াশোনা করছো, তুমি তো কখনোই এরকম চিৎকার করো নাই। তো যেটা বুঝলাম আব্বু আম্মুর সাথে কথা বলে, যে তারা হচ্ছে বুঝতে পারছে যে আমি অনেক ভয়ঙ্কর কোনো কিছু দেখে এরকম ভয় পাইছি, চিৎকার করে উঠছি। তারপরে তারা আমাকে কোশ্চেন করতেছে
দেন আমি আম্মুকে বললাম, আম্মু আমি যাবো, সোমবারে যাবো। এর মধ্যে আমি ভাবলাম যে আমার মাথাটা একটু আশ্রয় নেই। তো আমি জাস্ট আমার মিররের সামনে গেছি এবং আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। আমি একটা ছেলে মানুষকে দেখতে পাইছি এবং হচ্ছে আমি তাকে সবকিছু তাদেরকে বললাম। তো যাই হোক আব্বু আম্মু আমাকে আর ওরকম কিছু বললো না। জাস্ট আম্মু বললো যে তুমি অনেক রাত জেগে পড়াশোনা করছো, তোমার এটা হ্যালুসিনেট হচ্ছে। ওটা ফাইন। আমাকে শোয়াই দিয়ে আব্বু আম্মু রুমে চলে গেল। ধরো যেটা সেপ্টেম্বর মাস ছিল, বেশ শীত পড়ছে, রুমের ফ্যান অফ ছিল। তো আমার রুমের পাশে আমার আব্বু আম্মুর রুম। তো স্বাভাবিকভাবে তাদের রুমে কোনো কথাবার্তা হলে কম বেশি আমার এখান থেকে হচ্ছে শোনা যায় আমার রুম থেকে। তো আব্বু স্বাভাবিকভাবে বলতেছে, যে এটা কি হলো, এটা তো হওয়ার ছিল, এটাই ভয় পাচ্ছিলাম। জাস্ট আম্মু দেখলাম যে আম্মু টোনটা একটু হাই করে এবং অনেক রাগান্বিতও স্বরে সে বললেন যে হ্যাঁ এটাই তো বলার ছিল। যাই হোক আমি শুধু এটুকু চিন্তা করলাম যে আমার সাথে যেটা ঘটছে এটা কি আমার আব্বু আম্মু আগে থেকে জানতো। যাক, আমি আর কিছু চিন্তা না করে আমি ঘুমিয়ে যাই। পরের দিন মর্নিং এ আমি উঠে যথারীতি আমার ওয়াশরুমে গেছি। ওয়াশরুমে গেছি, বেসিনের সামনে আমি মিররের সামনে দাঁড়াইছি। এগেইন জাস্ট আমার মনে হচ্ছে আগের দিনের ঘটনাটা, লাস্ট নাইটের ঘটনাটা আমার রিপিট হচ্ছে আমার সাথে। এই যেদিন আমি ফেসটা দেখতে পাই আমি অনেক জোরে আবার চিৎকার করে উঠি। আম্মু দৌড় দিয়ে আসছে, আসার পরে আমি আম্মুকে বলতেছি যে আম্মু ইট ইজ নট মাই হ্যালুসিনেশন, আমি এরকম দেখতেছি, এরকম প্রবলেম ফেস করতেছি, প্লিজ ডু সামথিং। এবং আমি আগের রাতে তাদের মানে কনভারসেশনের ইয়া ধরেই আমি বললাম যে তাহলে তোমরা কি জানো ব্যাপারটা কি, বা আমার সাথে কেন ব্যাপারটা ঘটতেছে, বা এটা ঘটতে তোমরা কি আগে থেকে জানো। আম্মু আমাকে অনেক কিছু বলে আমাকে জাস্ট মানানোর চেষ্টা করতেছে যে তুমি টেনশনের মধ্যে আছো, সামনে এক্সাম, অনেক প্রেশারের মধ্যে আছো, এই কারণে তোমার এরকম মনে হচ্ছে, আসলে এটা কিছুই না। পরবর্তীতে আমি যখন আব্বু আম্মুকে চেপে ধরি যে আব্বু ওই দিন মর্নিং এ আমি আব্বুকে জিজ্ঞেস করতেছি আব্বু কি আমার সাথে কি হচ্ছে, আমি তো এটা নিতে পারতেছি না, এটা কি কখনো হয়, আমি কাউকে দেখতে পাচ্ছি না পেছন দিকে, এটা আমি তাকে মিররে দেখতে পাচ্ছি, যে মানে এটা কোন টাইপের কথাবার্তা। এবং দেখলাম যে আব্বু অত বিষয়টাকে অত গুরুত্ব দিল না। আব্বু যথারীতি তার জায়গায় চলে গেলেন, তার জবে চলে গেলেন এবং হচ্ছে বাসায় সারাদিনে আমি আম্মুর সাথে ছিলাম। এবং আমি জিনিসটা বারবার জিনিসটা ফেস করতেছি যে আমি কোনো গ্লাসের সামনে দিয়ে গেলে বা আমি যদি তাকাচ্ছি, জাস্ট ওই ফেসটা মনে হচ্ছে যে আমার সাথে সাথে ঘুরতেছে। আমি যে কোনো গ্লাসের সামনে গেলেই আমি আমার মাথার ডান সাইডে আমি জাস্ট মনে হচ্ছে আমার আরেকটা মাথা গজাইছে, সেটা একটা ছেলে মানুষের। অনেক হাস্যকর মনে হচ্ছে বিষয়টা আমার কথা শুনে, কিন্তু ওই সময় আমি যে জিনিসটা এক্সপিরিয়েন্স করছি, ইট ওয়াজ টোটালি কি বলবো, এটা খুবই উইয়ার্ড একটা বিষয় ছিল আমার জন্য, আমার সেই এজে। যাই হোক পরবর্তীতে রাত্রেবেলা আমি আবার আব্বু আম্মুকে বললাম যে অনেক ভাবে আমি তাদেরকে চেপে ধরলাম যে তোমরা বলো, আমি সারাটা দিনই আমি এটা ফেস করতেছি, ওয়াই এটা কেন আমার সাথে হচ্ছে, তোমরা জানো সবকিছু। পরবর্তীতে আব্বু আমাকে বললো যে হ্যাঁ আমরা জানতাম যে তুমি টিনেজে আসলে তোমার সাথে এরকম কিছু একটা ঘটবে। তো আমি ইন ডিটেলসে সবকিছু জানতে চাইলাম। তার আগে বলে রাখি আমি যখন 5 বছর বয়স আমার, তখন আমরা শহরে চলে আসি। তার আগ পর্যন্ত আমরা গ্রামে দাদুর বাসায় থাকতাম। তো দাদুর বাসায় থাকতাম, আমরা থাকতাম, আমার বড় ফুপি তার 2 ছেলেকে নিয়ে থাকতো, আমার চাচা থাকতেন, আমার আরো সবাই থাকতেন। যাই হোক আমি আমার বলতে গেলে আমার বড় ফুপির কাছে আমি মানুষ। আহ আমি তার কাছে আমার খাওয়ানো থেকে শুরু করে গোসল থেকে ঘুম পাড়ানো থেকে শুরু করে সবই আমার বড় ফুপিই করতেন। তা হঠাৎ নাকি এরকম ভাবে একদিন আমাকে ঘুম পাড়াচ্ছিলেন, হঠাৎ ঘুম থেকে মানে আমাকে কোলে করেই উনি বাইরে বের হয়ে এসে আব্বুকে বলছেন যে দেখ আমি একটা বিষয় নিয়ে খুব টেনশনের মধ্যে আছি। তা আব্বু বলতেছে যে কি টেনশন, বলো কি সমস্যা। তার আগে বলি আমার বড় ফুপুর একটু প্রবলেম ছিল, ওনার সাথে জিন বা সামথিং এরকম মানে প্যারানর্মাল কিছু ঘটনা ওনার সাথে ঘটতো। এবং সম্ভবত ওনার সাথে আমাকে যেটা বলা হয়েছে ওনার সাথে একটা জিন থাকতেন, এবং শুধুমাত্র ওনার জন্যই উনি মানে ওই জিন বা সামথিং এটার জন্যই উনি তার হাজবেন্ডের সাথে তার মানে কনজুগাল লাইফটা ভালো ছিল না এবং উনি সংসার করতে পারেন নাই।
যাই হোক, আমাকে নাকি ওই দিন উনি ঘুম পাড়াচ্ছিলেন, হঠাৎ করে ওনার সাথে যে জিনিসটা থাকতো সে এসে বলছে যে হ্যাঁ, তোর মেয়ে মানুষ করতেছিস, সমস্যা নেই, তোর মেয়ে বড় হবে, তারপরে তোকে ছেড়ে আমি তোর মেয়ের কাছে চলে যাবো। এই বিষয়টা আমার বড় ফুপি আমার আব্বুর সাথে শেয়ার করে এবং আব্বু তখন হেসে উড়ায় দেয় যে ঠিক আছে, তখন দেখা যাবে। এইভাবেই চলে আসতেছে বিষয়টা। আব্বু আম্মু এটা নিয়ে যাই হোক, তাদের টেনশন তো ছিলই। এবং এই জিনিসটা যে আমার লাইফে এই সময় এসে ঘটে যাবে, জিনিসটা আব্বু আম্মু মানে জানতো যে কোনো একটা সময় ঘটবে, কিন্তু এই পরীক্ষার আগ দিয়ে বা এরকম একটা সময় ঘটবে এই জিনিসটা তারাও বুঝে না। যাই হোক, আব্বু আম্মু তো আমাকে এই জিনিসটা শেয়ার করেন এবং আমি বললাম যে তোমার আমার ছোট থেকে এই জিনিসটা আমাকে বলে রাখা ভালো ছিল, তাহলে আমি হয়তো জিনিসটা নিয়ে এত বেশি সাফার করতাম না। যাই হোক, পরবর্তীতে আমি এই জিনিসটা কন্টিনিউয়াসলি আমি হচ্ছে দেখে আসছি এবং এসবের জন্য আমি অনেক অসুস্থ থাকছি, আমার পরীক্ষা খারাপ হয়েছে, আমার পার্সোনাল লাইফে প্রচুর প্রবলেম গেছে। আমি তাকে দেখতাম এবং তার সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কখনো কথা বলতে পারি নাই। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, যখনই তার সাথে কথা বলতে যেতাম তো সে একটা হাসি দিত আমাকে, কিন্তু আমি আয়নাতে যতক্ষণ দাঁড়িয়ে থাকতাম সে আমাকে দেখতো, তার চোখের পলক পড়তো না, সে কন্টিনিউয়াসলি আমাকে দেখে যেত। আমি যদি 1 ঘন্টা তার সঙ্গে দাঁড়িয়ে থাকতাম, সে 1 ঘন্টা উইদাউট ব্লিঙ্কিং আমার দিকে তাকায় থাকতো। এবং একটা পর্যায়ে এসে মানে এরকম আমার কাছে ডাল ভাত হয়ে গেছিল। আমি কোনো কিছু মনে করতাম না, মনে হতো যেটা আমার কাছে অ্যাজ ইউজুয়াল। যাই হোক, এটার জন্য আমার লাইফে অনেক ঝামেলা ঘটছে, অনেক কিছু হচ্ছে আমার লাইফে। অনেকগুলো রিলেশন, মানে আমি রিলেশন করতে গিয়েছি কিন্তু সেটা হয় নাই, অনেকবারই ট্রাই করেছি কিন্তু কখনোই সেটা পসিবল হয় না। লাস্ট অফ অল এসে আব্বু বললো যে তাহলে তা, তোমাকে একটা লাইফে আমি সেটেল করে দিই, মানে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। হঠাৎ করেই যাই হোক আমার হাজবেন্ডের সাথে পরিচয় হলো। আমি তাকে সবকিছুই বললাম যে আমার সাথে এরকম 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 ঝামেলা আছে, তো সেটা কি করবো। আমার হাজবেন্ড অনেক বিষয় নিয়ে সাফার করছে, তাকে অনেকভাবে আমার লাইফ থেকে সরাই দেওয়ার চেষ্টা করা হয়েছে, বাট উপরে একজন আছেন, উনার রহমতে আমার মানে উনার রহমতে উনার ইয়াতে আমি সে কোনো প্রবলেম, সব প্রবলেম গুলোই সে ফেস করে আসতে পারছে। যাই হোক, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার বিয়ে হয়ে যাওয়ার 2 দিন বা 3 দিন পর থেকে আমি তাকে আর কখনো দেখতে পাইনি। মানে আমার সাথে যে জিনিসটা ঘটছে বা তাকে আমি দেখতে পেতাম এত দিন ধরে, তাকে আমি ক্লাস 8 থেকে মোটামুটি আমার মেডিকেল 3rd ইয়ার পর্যন্ত আমি তাকে কন্টিনিউয়াসলি দেখে যেতাম এবং সে সবসময় আমার সাথে থাকতো। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি কোনো বিপদে পড়তে গেলে আগে থেকে কিভাবে জানি আমি বুঝতে পারতাম যে আমি একটা বিপদে পড়তে যাচ্ছি। তো যাই হোক, এটা নিয়ে আমার আর কোনো প্রবলেম ছিল না আমার বিয়ের পরে। হঠাৎ করে আমি যখন মেডিকেলে 5th ইয়ারে পড়ি, আমাদের একটা ফ্রেন্ড সার্কেলের একটা পার্টি টাইপসের ছিল। ওটা সম্ভবত ছিল আমাদের ব্যাচের বার্থডে টাইপসের। ওই দিন স্বাভাবিকভাবে কেক টেক খেয়ে মানে যেটা ফ্রেন্ডের মধ্যে হয় সবকিছু করে, তো আমি সবাইকে বললাম যে তোরা আমাকে এভাবে কেক মাখাইছিস, আমি জাস্ট হোস্টেল থেকে ঘুরে আসি, ফ্রেশ হয়ে আসি। হোস্টেলে ওই সময় আমাদের ফ্লোরে আমাদের ব্যাচের কেউই ছিল না, আমি একা একা আসছি। দেন আমি ফ্রেশ হবো, আমি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমি আমার রুমে গেছি এবং আমি রুমের সামনে দাঁড়াই, আবার আমি শেষ। এবং এতগুলো বছর পরে, প্রায় 2-2.5 বছর পরে আমি তাকে আবার দেখতেছি। এবং ওই দিন না জাস্ট আমি একটু একটু আমার ভয় লেগে উঠছিল যে আমি কেন আবার এতদিন পরে দেখতেছি, তাহলে যে আমার লাইফে আবার কোনো প্রবলেম অ্যারাইজ করবে না, আমি আবার কোনো প্রবলেম ফেস করতে যাচ্ছি। যাই হোক, আমি ওই দিন দেখছি এবং ওই দেখো আমি তার সাথে কথা বলার চেষ্টা করছি। আমি আমি কোনো কিছুর সে আমার সাথে কোনো টাইপের কোনো কথা বলে নাই বা কথা বলার চেষ্টা করে নাই বা আমার সাথে কোনো কন্ট্যাক্ট করে নাই। দেন আমি তারপরে ওই একদিনই এরপরে আজ পর্যন্ত আমি হচ্ছে কখনোই তাকে দেখি নাই। এবং যেটা এর মধ্যে আমি অনেক হুজুর দেখাইছি, অনেক বড় বড় আলেমের কাছে আমি গেছি, বাট ওনারা আমাকে সবসময় বলেছেন যে সে তোমার কোনো ক্ষতি করছে না, তুমি তাহলে তাকে ইয়া করো না, তাকে যদি তোমার লাইফ থেকে তোমার কাছ থেকে সরাতে চাও, তাহলে হলে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। তো যাই হোক, আমিও অত ইয়া করি নাই, তবে আমাকে একজন বলছিলেন, আমার সম্পর্কের মামা হন উনি, উনি আব্বু আম্মুকে বলছিলেন যে মেয়ের বিয়ে হয়ে গেলে তখন আর
তার কাছে থাকবে না। যাই হোক, আমার হাজবেন্ড অনেক সাফার করছে এসব নিয়ে, আমিও অনেক সাফার করছি আমার লাইফে। আল্লাহর রহমতে সবার দোয়াতে আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি। তবে একটা কথা বলি, যারা এই সব প্যারানর্মাল বিষয়গুলোকে নিয়ে ফাজলামি হিসেবে দেখেন বা ফান হিসেবে দেখেন বা বিশ্বাস করেন না, আমি শুধু এটুকুই বলতে চাই যে আল্লাহ আপনাদের অনেক ভালো রেখেছেন। কখনোই যেন আপনাদেরকে এই বিষয়গুলো ফেস করতে না হয়, কারণ এটা যারা ফেস করে বা যাদের লাইফে ঘটে শুধুমাত্র তারাই জানে এটা আসলে কতটা ভয়ঙ্কর বা তাদের লাইফটা কতটা হ্যাজার্ডের মধ্যে পড়ে। আর আসলে ভাই, আরো ঘটনা আছে আমার লাইফে, ছোটখাটো আমার ফ্যামিলির অনেক ঘটনা আছে, আমার আম্মুর আমার আব্বুর অনেক ঘটনা আছে, সেগুলো পরবর্তীতে সময় পেলে আমি আবার শেয়ার করব। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রত্যেক পয়েন্ট ওয়ে ফ্যামিলি রাসেল আছির সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আমি দেখতে পাচ্ছি যে শাহরিয়ার রাহান আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে এখন যে ঘটনাটা শুনলাম সেই ঘটনাটা তার কাছে ভালো লেগেছে। এমডি শাহিদুল ইসলাম, আমি কিন্তু ফেসবুক থেকে পড়ছি, লিখেছেন যে আমাদের ফুর্তির প্রশংসা করেছেন তিনি এবং লাস্টে লিখেছেন যে ডোন্ট স্টপ দ্য ফুর্তি। তানজিল সরকার আমাদের লিখেছেন যে আমি নিয়মিত ভূত এফএম শুনি, আজকের ঘটনাগুলো ভালো লাগছে। আমাদেরকে গল্পগুলো ভালো লাগছে, গল্প না, আমরা ঘটনা বলবো এগুলোকে। আনিশা জাহান আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন তিনি শুনছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই এখানে কমেন্ট করেছেন, যেমন আর এইচ শুভ এবং আমাদেরকে তিনি লিখেন আই লাভ ইউ জিপি অ্যান্ড ভূত এফএম। ওকে, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আশরাফুল শাহরিয়ার এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নিয়মিত শ্রোতা হিসেবে তানজিল অনেকগুলো লিখেছেন আর কি। ঢাকা ইয়াপুলা রায়হান আমাদের লিখেছেন, আমাদেরকে এছাড়াও লিখেছেন দেখতে পাচ্ছি মানজানুর রহমান মিজান, এছাড়া তিনি ফুর্তি অ্যাপ দিয়ে শুনছেন এবং ছবি আপ করে দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আজকে না বলতেও আপ করে দিয়েছেন আপনি। এমডি শাহরিয়ার ইসলাম আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আয়েশা খান এবং কালকে ইংলিশ এক্সাম তাই শুনতে পারলাম না, নো প্রবলেম। পরীক্ষা শেষ করুন, এক্সাম শেষ করে আবার চলে আসুন। কিন্তু যাই হোক না কেন, যারা ঘটনা পাঠাবেন তারা প্লিজ এবার এই উইকেও পরীক্ষা চলুক আর যাই চলুক, যারা পরীক্ষা দেবেন তারা পরীক্ষা দেবেন এবং খুব ভালোভাবেই দেবেন। কিন্তু যারা পরীক্ষা দিচ্ছেন না, সঙ্গে আছেন আমাদের, তারা প্লিজ ঘটনা পাঠাতে কিন্তু ভুলবেন না। এবং যারা স্টুডিওতে আসবেন তাদের ঘটনা পাঠাতে হবে আরো আগে, অর্থাৎ স্নানদের মধ্যে যদি পাঠান তাহলে খুবই ভালো। সাইদুল ইসলাম আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও সাব্বির আহমেদ মানিক, এছাড়াও আমাদের সাথে আরো অনেকেই রয়েছেন। তো এছাড়াও আমি দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদের যে পেজটা রয়েছে, যেটা হচ্ছে আমাদের ভূত এফএমের যে পেজটা, সেখানেও আজকের যে অতিথি আছে তাদের ছবি কিছুক্ষণ আগে আমরা আপ করেছি এবং সেখানেও আপনারা লিখছেন। আমরা আজকে ছবির একটু পরেই আপ করেছি, তার আগে আমরা অন্য একটা ছবি দেখতে বলেছিলাম আপনাদেরকে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি দেখতে পাচ্ছি সারোয়ার মাস্তাকার আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি তফিকুল নবীন ইসলাম, এছাড়াও আশরাফুল শাহরিয়ার আমাদের সাথে আছেন। তিনি একটা ঘটনা এখানে লেখার চেষ্টা করছেন, দুটা পেজেই। ঘটনা এখানে লিখলে হবে না, ঘটনা লিখতে হবে ভূতফ.ফুর্তি.fm, সেখানেই আমরা ঘটনা পড়ি। এবং আপনি দেখবেন যে উপরে একটা ইমেল করার একটা অপশন রয়েছে, সেখানে গিয়ে আপনি ক্লিক করলেই কিন্তু আপনি সেখানে ইমেলটা পাঠিয়ে দিতে পারবেন। কাউসার আহমেদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই এখানে এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, আশা করি আপনি অনেকগুলো কমেন্ট করেছেন, দরকার ছিল না, আমি কিন্তু পড়ে ফেলেছি আপনারটা অলরেডি। রবিন হাবিব আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরো অনেকে। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের পেজে www.facebook.com/radio.foodfan, www.facebook.com/bhutfm.russell, এখানে এসে কমেন্ট করুন। আর যারা দেশের বাইরের অতিথি আছেন তারা চাইলে, দেশের বাইরের লিসেনার রয়েছেন, তারা চাইলে কিন্তু আমাদেরকে এখন ইনবক্স করতে পারেন, মেসেজ পাঠাতে পারেন আমাদেরকে এই পেজেই। আমরা কিছুক্ষণ পড়বো এবং সেই সাথে আপনাদের সারা সপ্তাহ জুড়ে তো আপনাদের মেসেজগুলো পড়ার অপশন থাকবে। সুতরাং যারা দেশের বাইরে রয়েছেন তাদের জন্য একটু প্লিজ অন্যরা একটু সুযোগ দিবেন যেন তারা পার্টিসিপেট করতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথি, নতুন একজন অতিথি আছেন, তবে তার আগে আরো একজন অতিথি যিনি আমাদের একটু আগে ঘটনা বলেছিলেন, সেকেন্ড অতিথি আর কি। আমরা তার কাছে আরেকবার যাব এবং তার কাছে আরো একটা ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা। জি, হ্যালো রাসেল ভাইয়া, আমি আদনান, আবার বলছি। তো এই ঘটনাটি আমার নিজের সাথে ঘটা। অ্যাকচুয়ালি ঘটনাটি ঘটে 2015 নভেম্বর, 4 নভেম্বরে। জি। তো আমাদের একটা আর কি ছোটখাটো ব্যান্ড ছিল আর কি,
মাত্র নতুন, এখনো আর কি পুরোপুরি হয়নি। তো ব্যান্ডটা করার পরই আমরা ফার্স্ট শো পাই। তো শো এর জন্য সবাই আমরা অনেক এক্সাইটেড যে ফার্স্ট শো, এবং একটু ঢাকার বাইরে ছিল শোটা। জি। তো আমরা আর কি শোটার আগে প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস প্যাডে যাই আর কি লক্ষ্মীবাজার। তো ওখানে আর কি তখন যেহেতু সিজন ছিল প্রোগ্রামে, তো প্যাড প্রায় অলমোস্ট বুকিং ছিল। তো আমরা আর কি দেখলাম যে রাতের শিফট খালি। তো আমরা রাতের শিফট নিলাম যে আচ্ছা সমস্যা নেই, আমরা রাতের শিফটে করবো। তো রাতে শিফট করতে করতে আর কি প্রায় 11:15টার মতো বাজে, 11:30টার মতো। তো আমরা সবাই যেহেতু গেলাম প্যাডে। তো আমাদের ব্যান্ড মেম্বারদের অর্ধেকে বাড়ি ছিল আর কি যাত্রাবাড়ি, একমাত্র আমার বাড়ি ছিল আর কি লালবাগ। তো ওরা ওদিক থেকে যাত্রাবাড়ি চলে যায় এবং আমি একা আর কি লালবাগের জন্য বাসে উঠি। তো বাসে উঠে আর কি গুলিস্তানে নামি। গুলিস্তানে নামার পর আমাদের বাসার সামনে পর্যন্ত টেম্পো যায়। তো টেম্পো স্ট্যান্ডে ওয়েট করছে টেম্পোর জন্য। পরে কারো কাছ থেকে শুনতে পারি যে স্ট্রাইক চলতেছিল নাকি কি গন্ডগোল হয়েছে, টেম্পো বন্ধ আর কি স্ট্যান্ড। টেম্পো আসবে না, আপনি যদি পারেন রিক্সা নিয়ে নেন। তো অনেকক্ষণ ওয়েট করার পরে দেখলাম দূরে একটা রিক্সা আসতেছে। তো জিজ্ঞেস করলাম যে মামা যাবা নাকি? বলেন কই যাবেন? এই তো লালবাগ যাবো, এখন রাত হয়ে গেছে, যাবো নাকি চলো। তো মামা বলে আচ্ছা ওঠেন। তো আমি উঠলাম। এরপরে আর রিক্সাওয়ালা মামা জাস্ট খালি সিটে বসবে, ঠিক তখনই আমার ডান দিক থেকে একজন লোক আসলেন মধ্যবয়স্ক। তো উনি এসে আমাকে বললো যে আচ্ছা আপনি কি লালবাগ যাচ্ছেন? আমি বললাম জি লালবাগ যাচ্ছি। তো বললো যে আচ্ছা আমিও তো লালবাগ যাব, তো এখন রিক্সাও নেই, দেরি হয়ে গেছে, তো আমরা কি শেয়ারে যেতে পারি? এর আগে আমি অনেকবার শেয়ারে গিয়েছিলাম, তো যেহেতু রাত অনেক হয়ে গেছে আমার একটু ভয় লাগছিল যে হঠাৎ করে একজন মানুষ, অবশ্য দেখতে ভদ্রলোকই মনে হচ্ছিল। হুম। তাই আমি বললাম যে আচ্ছা আসেন, ওঠেন আমার সাথে। তো রিক্সা মামা স্টার্ট করলো রিক্সা। তো হাত ধরে চলতেছে চলতেছে। তো চানখারপুলের এদিকে আসার সময় লোকটা আমাকে জিজ্ঞেস করলো অ্যাজ ইউজুয়াল যে তুমি আপনি কি করেন, আমার নাম কি? আমি বললাম আচ্ছা আমি জাপানিতে পড়তেছি, আমাদের মিডিয়াতে এরকম করি। তো আমার হাতে গিটার প্রসেসরের ব্যাগ ছিল, সেটা দেখে আর কি লোকটি বলে যে আচ্ছা আপনি কি গান করেন? আচ্ছা। তো আমি বললাম যে জি আর কি সেরকম তো না, জাস্ট টুকটাক আর কি গান করি। তো গান টান করি আর কি, সেরকম ভাবে না। তো লোকটি বললো আচ্ছা যে আপনি যে গান করেন তো বেশি করেন না, গানটা একটু অল্প করে। আচ্ছা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, এটা ওনার কাছে মনে হতে পারে। ঠিক এই সময় বড় ব্রিজ যখন ক্রস করে, এরপরে আমাদের সাথে আর কোনো কনভারসেশন হয়নি। হুম হুম। জাস্ট স্টিল আমরা বসে আছি যে যেই মানে যখন আমাদের কনভারসেশন হইতেছিল তখন রিক্সাওয়ালা মামা বারবার খেয়ে পিছনের দিকে যাচ্ছে। হুম। বলছে শুনে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা মামা রিক্সার কোনো সমস্যা, যদি সমস্যা থাকে তাহলে আমরা নেমে যাই। তো এই মামা বললো আচ্ছা না সমস্যা নেই, আপনার বসেন, অসুবিধা নেই। তো এজ ইউজুয়াল আমার বাসার সামনে আসলাম। হুম। তো আমার বাসার সামনে এজ ইউজুয়াল সবসময় লাইট থাকে, কিন্তু হুম। সেদিন কি কারণে জানি ল্যাম্প পোস্টের লাইটও ছিল না, জাস্ট খালি আমাদের পঞ্চায়েতে একটা লাইট জ্বলতেছিল। তো আমি মানি ব্যাগটা জাস্ট বের করে তখন স্টিল লোকটি রিক্সায় বসেছিল। আচ্ছা। রিক্সাওয়ালা মামা বললাম যাচ্ছে মামা দাঁড়াও, আমি একটু ওই সাইড থেকে আলোটা দেখে টাকা নিয়ে আসতেছে। তো আমি আলোর নিচে গেলাম, যাওয়ার পরে মানি ব্যাগ থেকে টাকা বের করলাম। বের করে সে রিক্সাওয়ালা মামাকে দিতে যাবো, দেখি লোকটা নেই। তো বললাম আমি আচ্ছা মামা এই লোকটি না কিলামো যাওয়ার কথা, উনি এখানে নেমে গেল কোথায়? তখন রিক্সাওয়ালা হঠাৎ বললো আচ্ছা মামা আপনি কার কথা বলতেছেন, আপনি তো একাই এসছেন। আমি বলতেছি আচ্ছা মামা তুমি কি মজা করতেছো আমার সাথে? এত রাত্রে আমি তোমার সাথে, তোমার সামনে দিয়ে আমরা দুজন আসলাম, আর এখন তুমি মজা করতেছো, এটা ঠিক হইলো? আমার রিক্সাওয়ালা একই কথা যে আপনি একাই আসছেন। আমার মনে হয় তখন সেরকম একটা মনে করি, দূর মামা তুমি মজা করতেছো। তো তখন এলাকার কয়েকজন লোক ছিল, তখন রিক্সাওয়ালাকে ধরলো যে এই তুমি এরকম কি শুরু করতেছো, উল্টা পাল্টা কথা বলতেছো। তো আমি আবার বললাম যে আচ্ছা তুমি সত্য করে বলো তো আমার সাথে কি ছিল কি ছিল না। রিক্সাওয়ালা আমার একই কথা যে মামা আপনি একাই আসছেন, আপনার সাথে কেউ আসেনি, একা আসছেন। তখন এটা শুনে আমি আর কিছু দেখলাম না, জাস্ট আমার গিটার প্রচুর ব্যাগটা নিয়ে আমি এক দূরে আমার বাসায় চলে গেলাম। ঠিক বাসায় আসার পরেই আমি বুঝতে পারলাম, একটা জিনিস নোটিস করলাম যে স্পিড ব্রেকার যখন রিক্সাটা যায় ঠিক তখন আর কি আমাদের যেরকম একটা জার্ক হয় শরীরে, হুম। মুভমেন্ট হয়, হুম। কিন্তু আমাদের সবার জার্ক হচ্ছে কিন্তু লোকটা স্টিল বসে গেছে।
ওর কোনো জার্ক ওর হয়নি। কোনো জার্ক হয়নি, এবং তখন তো আমার খেয়াল ছিল না, রাত হয়ে গেছে, হুম। বাসা থেকে আম্মু ফোন দিতেছে আমার যেতে হবে, তত এত খেয়াল করিনি। পরে আপনার মনে পড়ছে পরে আপনি আপনার মনে ঠান্ডা পড়লো, মাথায় হ্যাঁ। চিন্তা করছেন আবার। এটা তো অস্বাভাবিক, একদম হুম। পুরাই আনন্যাচারাল। এবং এটা দেখার সাথে সাথে আমি আম্মুকে বললাম যে, আচ্ছা আম্মু, আমাদের শাহী মসজিদে যেহেতু পরিচিত একজন হুজুর আছে, তোমার পরিচিত, ওনাকে জিজ্ঞেস করো। তো আম্মু আব্বুকে দ্বারা জিজ্ঞেস করলো যে, আচ্ছা হুজুর, আমার ছেলের সাথে তো গত রাতে এই ঘটনাটা ঘটছে, আপনি কি কিছু বলতে পারবেন? তো হুজুর বললো, অবশ্য আমাদের শাহী মসজিদ আর কি, মানে 10 থেকে 12 জন আর কি দিনের ছেলেমেয়েরা পড়ালেখা করে। হুম। তো ওরা ব্রিলিয়েন্ট অনেক। তো ওনাদের মাধ্যমে জিজ্ঞেস করে দেখলো যে হ্যাঁ, ওই দিন রাত্রে আপনার সাথে যে আসছিল, ওইটা ওনাদের ছেলে, মানে যে ছেলেরা লেখাপড়া করে, হুম। ওর আত্মীয় আর কি আসছিল আপনার ছেলেকে গার্ড দেওয়ার জন্য। এবং আপনার ছেলে মনে হয় গান টান একটু বেশি করে। তো ওনাকে বলেন যে গান টান এত বেশি করার দরকার না, যাতে পড়ালেখা করে এবং ঠিক মতো নামাজ পড়তে পারে। তো এটা আসে বাসায় আমাদের বললো যে এটাই হলো। তো চলে আসে আমার গল্প। থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য। আপনার এই ঘটনাটা অনেক চমৎকার। আমরা একটু SMS দেখি এবং তারপরে আর একটা ঘটনায় যাব। আমাদেরকে SMS করছেন এই মুহূর্তে, দেখতে পাচ্ছি হাসিব, এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি বাসুদেবপুর থেকে নাসিম আমাদের SMS করেছেন। আমাদের SMS হচ্ছেন ইমরান খান কক্সবাজার থেকে। এছাড়া আমাদেরকে মোস্তাক বেবি রোড থেকে SMS করেছেন। তিনি বলছেন আমার ফেভারিট প্রোগ্রাম ভূত FM শুনছি, মানে অনেক বেশি এনজয় করছি। রাস্তায় যাত্রাবাড়ি থেকে আমাদের সাথে আছেন, নাম লেখেননি, সুতরাং পুরো এসএমএসটা পড়তে পারবেন না। অভিজিৎ আমাদের সাথে রয়েছেন। এছাড়াও সুব্রত রিপন আমাদের সাথে রয়েছেন ঈশ্বরগঞ্জ থেকে। হাসান খান আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন আসিফ খুলনা থেকে। এছাড়াও ফিরোজ আমাদের সাথে রয়েছেন ওয়াবদা থেকে। সানি আল হক আমাদের সাথে রয়েছেন গোপালগঞ্জ থেকে। আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ইফতি ভূতথম থেকে। না, আই লাভ ভূতথম তাই লিখেছেন। এবং আমাদেরকে শ্রাবণী লিখেছেন খুব ভয় লাগছে। রাজীব আমাদের সাথে রয়েছেন এবং তিনি বলছেন যে তার এক্সাম। মতিউর রহমান আমাদের সাথে রয়েছেন রাজশাহী থেকে এবং তিনি এবং তার ওয়াইফ সাথী তারা শুনছেন আমাদেরকে। আমাদের সাথে রয়েছেন জাহিদ ময়মনসিং থেকে, তিনি এবং তার বন্ধু আবিদ একসাথে শুনছেন। মনিরা আনজুম মুক্তা খুলনা থেকে আছেন, অনেকদিন পর তিনি আবারও শুনছেন এবং ভালো লাগছে। ওয়েলকাম ব্যাক মনিরা, যদি ভালোই লাগে তাহলে রেগুলার শুনবেন আশা করবো। রাফি আহমেদ আমাদের সাথে রয়েছেন ঝিনাইদহ থেকে। লাস্ট স্টোরি ওয়াজ অ্যামেজিং। আমাদেরকে রিঙ্কু SMS করেছেন আত্রাই থেকে, আই এম গোয়িং টু ঢাকা, এবং ভূত FM শুনছেন তিনি রাস্তায়। অ্যান্ড আমাদের সাথে জিলান রয়েছেন নাটোর থেকে। এমডি বুলবুল আমাদের সাথে রয়েছেন তেজগাঁ থেকে। এছাড়াও আমাদের সাথে রয়েছেন ভিক্টর, ভয় লাগছে ভাই। ইমরান আচ্ছা আমাদের সাথে আছে। আচ্ছা আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সাদ ক্যান্টনমেন্ট ঢাকা থেকে। মিরাজ আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও আমাদের সাথে নিজ। আচ্ছা, ইমরান কক্সবাজার থেকে বারবার করে SMS করেছেন এবং তিনি যেটা বলতে চান সেটা অনেক ঘটনা রয়েছে, আপনার সাথে শেয়ার করতে চাই। তো শেয়ার করতে চাইলে ডেফিনেটলি আপনি পারেন। আমরাও চাই যে আপনি ঘটনা শেয়ার করুন। এখনই আপনি চাইলে ইমেল করে দিতে পারেন আপনাদের সব ঘটনা, এবং সেজন্য আপনি যেটা করতে হবে, জাস্ট আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm। সৃজনী আমাদেরকে SMS করেছেন রাজশাহী থেকে, লিখেছেন আই লাভ ভূত FM। ভূতের গলি থেকে পাপ্পি SMS করেছেন ফার্স্ট স্টোরি ওয়াজ রিয়েলি ডিফারেন্ট অ্যান্ড গুড ইনডিড। ভালো হচ্ছে, থ্যাংকস আমার সাথে থাকার জন্য। অ্যান্ড এমডি জিল্লুর রহমান আমাদেরকে আমার সাথে ময়মনসিং থেকে SMS করেছেন। চমক যশোর থেকে SMS করেছেন ফয়সাল সহ আরো অনেকে। আমরা চলে যাব ঘটনা। আমার কাছে একটা ইমেল রয়েছে, সেই ইমেলটা আমি একটু আপনাদের পড়ে শোনাতে চাই। এটাও আশা করছি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড যেভাবে লিখেছেন ইমেলটি আমি সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি জাকির হুসাইন ইতালি থেকে। কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আমি জানি আপনি সব সময় ভালো থাকেন। আমি ভূত FM-এর একজন নিয়মিত শ্রোতা, কাজের জন্য সরাসরি শুনতে পারি না, তাই ডাউনলোড করে শুনি। আমার জানা মতে কোনো এপিসোড বাদ যায়নি যা আমি শুনি নাই। যাই হোক, ঘটনায় চলে যাই। 2014 সাল একদিন বিকেলে আমি পার্কে বসে বাদাম খাচ্ছিলাম। হঠাৎ একজন পাকিস্তানি ভাই এসে আমাকে বলল, ভাই আমি আপনি যদি আমাকে আপনাকে যদি একটা কাজ দেয় আপনি করবেন? আমি রাজি হয়ে গেলাম, যেহেতু আমার চাকরিটা বেশি ভালো ছিল না। তারপর পাকিস্তানি ভাই আমাকে একটা নাম্বার দিলেন এবং ঠিকানা দিলেন, এবং সেই ঠিকানা অনুযায়ী পরের দিন বিকেলে আমি পৌঁছে গেলাম সেই জায়গায়। কাজটা ছিল একটা রেস্টুরেন্টের, এবং সেই রেস্টুরেন্টে
কাজের জন্য আসলাম, সেটি ছিল হাইওয়ে রাস্তার সাথে, আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। আমি যেদিন আসলাম সেদিন থেকেই কাজে লেগে গেলাম। রেস্টুরেন্টটা ছিল সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ৬ ঘন্টা খোলা থাকতো, যেহেতু আশেপাশে কোনো বাসা ছিল না। তো আমাকে রেস্টুরেন্টেই থাকতে হবে। কাজে জয়েন করার পর আমি ১ম দিন ১২টার পর যখন রেস্টুরেন্ট বন্ধ করে শুয়ে পড়লাম, রাত ১টা বাজে। আমি লক্ষ্য করলাম মনে হয় কে যেন রেস্টুরেন্টে ঢুকছে। বলে রাখা ভালো, আমি নিজের হাতে রেস্টুরেন্ট বন্ধ করে এসেছি, চাবি আমার কাছে। তারপর আমি আস্তে আস্তে উঠে গিয়ে দেখলাম সাদা পাঞ্জাবি পরা ৮ থেকে ১০ জন লোক ঢুকছে। আমি ভয় না পেয়ে তাদের কাছে গেলাম এবং জিজ্ঞেস করলাম, আপনারা কারা? জবাবে তারা বলল যে, কালকে তুই এখান থেকে চলে যাবি। আমি তাদের কথা মতো আমার রুমে চলে আসলাম এবং শুয়ে পড়লাম। পরের দিন আমি মালিককে ঘটনাটা বললাম। মালিক বিশ্বাস করলো না। এভাবে ১ সপ্তাহ ডিউটি করার পর একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি একজন বুড়ো লোক আসলো, যে আমাকে দেখে জিজ্ঞেস করলো, তুমি এইখানে কি করো? আমি তাকে বললাম যে আমি এখানে ১ সপ্তাহ যাবৎ কাজ করছি। আমার কথা শুনে লোকটি বলল, এই রেস্টুরেন্টে ১ বছর যাবৎ বন্ধ। তারপর বৃদ্ধ লোকটি আমাকে জিজ্ঞেস করলো যে আমি কিভাবে এখানে আসলাম। আমি তাকে সবকিছু খুলে বলার পর লোকটি বললেন যে এই রেস্টুরেন্টের মালিক ১ বছর আগে এইখানে একজন পাকিস্তানি, সে কাজ করতো। এক রাতে কিছু সন্ত্রাসী ঢুকে পাকিস্তানিকে খুন করে কিছু টাকা পয়সা নিয়ে যায়। তখন থেকেই রাতে যারা রেস্টুরেন্টে থাকতো, তুমি যা দেখেছো, সবাই রাতে এইরকমই কিছু একটা দেখতো। তখন থেকে আমি রেস্টুরেন্টটা বন্ধ করে দিয়েছি। তারপর আমি লোকটিকে জিজ্ঞেস করলাম যে পাকিস্তানের কোনো ছবি আছে আপনার কাছে? তিনি বললেন, হ্যাঁ আছে। আমি তাকে এবং আমাকে ছবি দেখালেন এবং আমার দেখা পাকিস্তানি চেহারার সাথে সেই চেহারা মিলে গেল। তারপর আমি ওই দিনই আমি চলে আসি সেখান থেকে। এই ছিল আমার ঘটনা এবং ভালো লাগলে পড়ে শোনাবেন। তো আমার কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে ওই যে পাকিস্তানি ভদ্রলোক যে আপনার কাছে এটা লিখেছেন, জাকির হুসাইন, এবং ইতালি থেকে। আপনার কাছে আমার যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে আপনি একটা পাকিস্তানি কথা শুনে যে রেস্টুরেন্টে গেলেন, সেই রেস্টুরেন্টে আপনি বলছিলেন যে আপনি ওইখানে আপনার একজন মালিকও ছিল, যাকে আপনি মালিক মনে করেছেন আর কি, এবং সেখানে যেহেতু আপনি ৭ দিন কাজ করেছেন, সবকিছু বাদ দিলেও আমার একটা জিনিস খুব অদ্ভুত লেগেছে, যে এই যে রেস্টুরেন্টে আপনি রান্না করেছেন, তারপর আপনার আরো অনেক লোকের সাথে দেখা হচ্ছে, তারা কারা? যারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে এসছেন, তারা কারা? এবং এবং যারা রাতের বেলায় এসেছিল যখন আপনি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তারা কারা? এই অনেকগুলো প্রশ্নের উত্তর অজানাই থেকে গেছে এবং আমি যদি পারেন তাহলে আপনি অবশ্যই জানাবেন মনে করে, সেটা আশা করব। আবারও চলে যাচ্ছে আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আপনার ঘটনাটা একটু আমাকে বলবেন। আপনার নামটা একটু প্রথমে বলবেন, তারপরে আপনার ঘটনা শুনবো আমরা। হ্যালো রাসেল ভাই, আমার আমার নাম সম্রাট। আমি মিরপুর সরাপাড়া থেকে এসেছি। আপনাদের সবাইকেও, আমার সব ফ্রেন্ডদেরকে সবাইকে আসসালামু আলাইকুম। জি, আপনার ঘটনায় যাই আমরা। রাসেল ভাই, তখন আমি দিনাজপুরে জব করি। একটা জব করার পরে তখন আমাদের স্যার বললো, তুমি রাত্রে চলে যাও, কালকে হরতাল, তুমি রাত্রে চলে যাও। আপনার কোনটা বলতে ইচ্ছা করছে বেশি? আপনার মনে হয় কোনটা ভয়ঙ্কর? আপনার দুটো ঘটনা আছে, যদি একটা বলতে বলি, রাশেরটা বলবেন নাকি এটা বলবেন? আমার নিজেরটা বলি। জি বলেন। তারপরে আমি ওখানে গেলাম, যাওয়ার পরে আমাকে গাড়িতে ড্রাইভ করে ড্রাইভার চলে গেল। হুম। যাওয়ার পরে আমি ওখানে ম্যানেজারকে বললাম যে, মামা এই দরজাটা খোলো। তালা খুলছে, বলছে, মামা তুমি হট করে আসলা, ফোন করো না, তো রুম তো লাগবে। আমি বললাম, মামা হরতাল তো, আগের দিন চলে আসছে। যাই হোক, উনি বলছে, মামা এরকম কি বলা যায়, রুম তো নাই আমার কাছে, সব রুম তো বুক। আমি বললাম, আমার রুম বুক আমার দিতে হবে, কিছু করার নাই। বলতেছে যে, আমার কাছে সব। আমি বললাম, মামা তোমার রুম তো গরম, ফ্যান নেই, দেখো একটু ব্যবস্থা করে দেখো, এতগুলি রুম তোমার, তুমি একটু আমাকে একটু ব্যবস্থা করে দাও। তুমি বললো, আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসতেছি। তুমি ঠিক ৫ মিনিট পর উপর থেকে ৫ থেকে ৭ মিনিট পর এসে বলো কি, শোন আসুন। তারপরে আমাকে একবারে রুমের কর্নার একটা রুমটা আমাকে দিল। তারপর বলছে, মামা তুমি ওয়াশরুমে যাও না, তুমি ওয়াশরুমে গেলে এখানে ওয়াশরুমে একটু প্রবলেম আছে, মানে প্রবলেম বলতে পানি জমে যায়, এরকম একটা বোঝাইলো আমাকে। যাক, আমি ওইভাবেই আমি আর কিছু বললাম না। আর ঢোকার সাথে সাথে আমার জানি কিরকম একটা শরীরটা একটু ভার লাগতেছে, বা যা একটু আগে আমার ওরকম লাগেনি। যাক, পরে উনি চলে গেল। আমি কি করলাম, আমি
ওদিনকার মোবাইলও দেখছি, দেখলাম না কেমন যেন একটা ঘুম ভাব। আমি হঠাৎ কেমন ঘুমায় গেলাম। ঠিক কিছুক্ষণ পর হঠাৎ মনে হইলো যে আমার দরজাটা খুলে গেল। খুলে বাইরের আলোটা আমি বুঝতে পারতেছি। একটা কে জানি এসে হাইটা আমার পায়ের সামনে আসতো, সেটাও আমি বুঝতে পারতেছি। কিছুক্ষণ পরে আমার খাটের উপর খাড়াইলো। খাড়ানোর পর আমার খাটটা লড়তেছে। আমি ক্লিয়ার বুঝতে পারতেছি আমার খাট লড়তেছে। মানে এত মানে আমার ভয়ে শেষ। যখন আর আমার হাতটা আমার পায়ে দিল, মানে হাতটা মনে হলো লোম আছে হাতের ভিতরে। হাতটা যখন আমার পায়ে দিল, পায়ে দেওয়ার পরে আমার অল্প, অল্প, অল্প করে আমার যখন পিঠের কাছে আসলো, কিন্তু এর ভিতরে কিন্তু আমি খুব চিল্লাচ্ছি। আমি খুব আতঙ্ক হয়ে আমি, "মামা বাঁচাও, 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 কেউ আমাকে বাঁচান।" খুব চিল্লাচ্ছি, মানে কেউ শুনতেছে না। যখন আমাকে এইভাবে মাথার উপর চাপ দিয়ে মাথা ধরে রাখলো, আমি দম নিতে পারতেছি না। হঠাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে পড়ার পরে শরীরটা হালকা হয়ে গেল। জি। হালকা হওয়ার পরে আমি একটু বসলাম, উঠলাম। উঠার পরে দেখলাম কি দরজা সব ঠিক আছে, সবকিছু ঠিক আছে। মানে এগুলো রিয়ালাইজ করতে, করতে হঠাৎ আবার যে খুব চোখে ঘুম। এতই ঘুম যে মানে আমি মানে বসে থাকতে পারতেছি না। আবার শুয়ে পড়ছি। রাসেল ভাই কেউ বলবে যে আমাকে যে বুবাই ধরছে, আসলে বুবাই না, আমি ফ্রিতে শুয়েছিলাম। আমার হুম, বুকটা হুম। নিচে, আমার পিঠটা উপরে। শোয়ার পরে ঠিক রাসেল ভাই একই ঘটনা দ্বিতীয়বার ঘটলো। একই ঘটনা, সেম ঘটনা। দরজাটা খুললো, পায়ের সামনে আসলো। ঠিক সেম আমাকে আগের মতোই জাতা মেরে ধরলো। মানে আমাকে খুব ধরে ধরলো। আমি খুব কোনরকম আমাদের নবী রাসূলের নাম, আল্লাহ তাআলার নাম নিয়া কোনরকম আমি আবার সেকেন্ড টাইম আমি বেঁচে গেলাম। মানে আমি ভয়টা গেলাম, শরীরটা হালকা হয়ে গেল। তখন আমি আর ঘুমাচ্ছি না। আমি তখন আমার 60% আমার মানে ঘুম নাই, 40% ঘুম। তখন আমি কি করব? আমি মানে ঘুমাচ্ছি না। আমি চিন্তা করতেছি ২ বার কি হলো? একটু ভয় লাগতেছে যে আমি হোটেল থেকে বের হচ্ছি না। বের হচ্ছি না বলতে হোটেলটা বের হয়ে ওর কাছে গেলেও আমার অনেকটু সময় লাগবে। অনেকটা ডিফারেন্ট। তখন আমি কি করব? আসলে ওই অবস্থায় ৩য় বার আমার সেম ঘটনা ঘটলো। আচ্ছা। কিন্তু ৩য় বার তখন আর আমার পায়ে হাত দিল না বা কিছুই করো না। শুধু আমার চারপাশটা ঘুরতেছে। আমি ক্লিয়ার দেখতেছি তাকে, একটা অভয়ারণ্য, একটা ছায়া। আমি একদম ক্লিয়ার দেখতেছি, যার কোনো ভুল নাই। কারণ কারণ আগের বার ২ বার আমি একটু ভুলও দেখি, ৩য় বার কোনো ভুল নাই। কারণ ওখন আমি জাগ্রত। মানে 60% আমি জাগা। যাক, যখন ঘুরতে, ঘুরতে হঠাৎ আমার আমার মাথার সামনে এসে খাড়াইলো। আমি বুঝতে পারতেছি আমার মাথার সামনে কি যেন একটা কালো ছায়া দাঁড়ায় রইছে। আমার মাথায় হাত দিবে আর আমিও মনে করতেছি যে আমি কিছুই মানবো না, আমি এখন বিছানা থেকে লাফ দিব। মানে উঠে যাবো, খাড়ায় যাবো। এই বলে আমি বিছানা থেকে আল্লাহ খোদার নাম নেওয়ার নগদ আমি খাড়ায় গেছি। খাড়ানোর পরে আমি জাস্ট তাৎক্ষণিক লাইটটা জ্বালিয়ে দিছি। স্মোক করার অভ্যেস ছিল, স্মোক করলাম। তারপরে ম্যাচটা আমার হাতে নিলাম। নেওয়ার পরে এখন আমি মোবাইলটা নিয়ে এখন আমি লাইট জ্বালায় বসে আছি। আমি চিন্তা করতেছি কি হলো? মানে আমি নিজের কাছে নিজের আমি বুঝতে পারতেছি যে স্বপ্ন না বাস্তব না কি, হুম, মানে হুম। আমার সাথে কি ঘটে গেল? মানে আমি ইয়ে হয়ে গেছি। যাক, ঠিক ২৫ মিনিট পর আজান দিল। আজান দেওয়ার পরে আমি তাড়াতাড়ি গেলাম। আমি ম্যানেজার রুমে গেলাম। তাড়াতাড়ি করে ম্যানেজার ডাকলাম, "মামা তাড়াতাড়ি উঠো।" উঠছে, "কি হইছে মামা?" বলছে, "মামা তুমি আমাকে কোন রুমে দিলা? আমি তো খুব সারা রাত আমার সাথে কি আবোল-তাবোল হয়েছে, আমি খুব ভয়ে ছিলাম।" ওই মামা আবার তখনই একটা হাসি দিয়ে বলছে, "না, না, কি হইছে? কিছুই হয় নাই। এসব কিছু না।" তখন আমার মনে আরেকটু ভয় ঢুকে গেল। কি মামা, কেমন মানে করলো কেন? এরকম করলো কেন? হাসি দিল কেন? মানে আমার কেমন একটা আতঙ্ক ছড়ায় গেল মনের ভিতরে। পরে আমি ওনার হাত ধরে বললাম, "মামা প্লিজ, আমার খুব ভয় লাগতেছে। প্লিজ মামা তুমি একটু বলো।" বলতেছে কি, "মামা আমি তোমাকে এই পর্যন্ত ৫ বার রিচার্জ তোমাদেরকে রুমে দেওয়ার পরে আমি ৫ বার গেছি তোমার রুমে। হুম, হুম। কারণটা হলো যে আমি জানি একটু প্রবলেম আছে। আর যদি তোমাকে আমি বলতাম যে এটা তোমার প্রবলেম, তুমি রুমে প্রবলেম আছে, তুমি কখনো যাইতা না। আর তুমি রাত্রে কোথায় বা থাকবা? আর আমার কাছে তুমি থাকতে পারবা না। আমার তো গরম। আর ছোট একটা খাট।" যাক, ওটা বলতে থাকতে না। এর জন্য আমি সারা রাত আমি তোমার জন্য আমিও ঘুমাইনি। আধা ঘন্টা আগে আমি আইসা ঘুমাইলাম। তুমি আমাকে ডাক দিলা। তখন বলল, "মামা তাহলে কি কেন তুমি আমাকে এরকম করলা কেন তুমি?" আসলে মামা ওখানে আরো ২০-২৫ বছর আগে এই হোটেলটা খুব আদি একটা হোটেল, ঠাকুরগাঁও হোটেলটা। ২০-২৫ বছর আগে ওই হোটেলে একটা মেয়ে সুইসাইড করছিল। হুম, সুইসাইড করার কারণে পরে বেশ কিছুদিন বলতেছিল। তারপর আবার কিছু, কিছু লোক দিত, মানে বর্ডার দিত। বর্ডার বলতে কি যারা থাকে আরকি ওখানে রেগুলার, ওগুলোকে হুম। বর্ডার বলে। দিত, দেওয়ার পরে প্রত্যেকটা লোকের সাথেই সেম একই প্রবলেম হইতো। মানে প্রবলেম হইতে অনেক ডিস্টার্ব করতো। ডিস্টার্ব করার পরে রুমটা একেবারে ব্লক করে দিত। ব্লক করার পরে ওখানে ওই যে ল্যাব-ট্যাব
ওই যে মানে কি থাকতো না, জাস্ট কিছু ওই যে ব্যবহার সামগ্রী রাসেল ভাই ওখানে রাখতো। এই ছিল আসলে আমার ঘটনা। আহ এটাই আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার চমৎকার ঘটনা শেয়ার করার জন্য। আর আমরা আবারও আপনাদেরকে একটু বলে দিয়েছি, আমাদের যদি ইমেইল করে আপনারা যদি কোনো চমৎকার ঘটনা থাকে তাহলে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং অডিও ক্লিপ যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি আমরা এটা প্লে করবো। আর সেক্ষেত্রে আপনি চাইলে স্টোরি লিখেও পাঠাতে পারেন, ইটস আপ টু ইউ। আর আমাদের সাথে যারা ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.foodki and www.facebook.com/bhutfm.russell। একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি সবাই আমাদের সঙ্গেই থাকবেন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. Bhoot FM, the night comes alive with Grammy. Yes, the night comes alive with the Gramin Phone। শুনছেন সব সময় রেডিও ফুর্তি পয়েন্ট ওএফএম। আমি রাসেল আছি সাথে, অ্যান্ড থ্যাংক ইউ যারা আমাদের সঙ্গে আছেন, অ্যান্ড থ্যাংক ইউ গ্রামীণ ফোন আমাদের সঙ্গে আছেন সেই অনেক দিন থেকে, এবং সামনের পথটা আমরা একসাথে আরো সামনে এগিয়ে যেতে চাই। আর আমাদের সাথে এখন নতুন আরেকজন অতিথি আছেন, তবে তার আগে আমরা যাবো একটু আফনান ভাইয়ের কাছে। তার লাস্ট যে স্টোরিটা আছে সেই স্টোরিটা শুনবো, আজকের মতন তার শেষ স্টোরি। আপনার আবারও আপনার কাছে ফিরে এলাম। তো এবার যে ঘটনাটা, সেই ঘটনাটা কোথাকার? যে এই ঘটনাটি আসলে আমার এক উস্তাদ বলেছিলেন, সঙ্গত কারণে আমি ওই যে লোকটির নাম এবং প্লেসটা বলতে চাচ্ছি না। কোথায় ঘটেছিল সেটা বলতে চাচ্ছেন? জি জি, সেটা জানতে চাচ্ছিলাম, কারণ গল্পটা খুব সেন্সিটিভ, এটা শুনলে বুঝতে পারবেন আর কি। তো আমার উস্তাদ ইনি একজন ব্যক্তির গল্প করেছিলেন, কারণ আমার উস্তাদ যে বছর হজে গিয়েছিলেন, তো ওনার সাথে ওনারই এক সাথী ভাইয়ের হজে যাওয়ার কথা ছিল, কিন্তু সঙ্গত কারণে উনি বারবার যেতে পারছিলেন না। তো আমার উস্তাদ উনি হজ থেকে পরবর্তীতে যেটা জানতে পারলেন সেটা আমাদেরকে বলেছিলেন, সেটাই আমি শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে উনি কেন হজে যেতে পারেননি, বারবার উনি মানে হজ যেতে পারেননি মানে কি, হজ পালন করতে কেন জি, জি। পারেননি? হ্যাঁ, কেন হজ পালন করতে পারেননি, উনি বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিলেন। তো ওনাকে বারবার যখন প্রশ্ন করা হচ্ছিল যে কেন আপনি হজ পালন করছেন না, তো উনি বারবার বলছেন আমি অসুস্থ, বিভিন্ন কারণ, বিভিন্ন অজুহাত দেখাচ্ছিলেন ওনার সাথী ভাইদেরকে। তো শেষ পর্যন্ত একজন সাথী ভাই ওনাকে খুব ভালো মতো ধরলেন যে আপনি এত টাকা জমা দিলেন, এত কিছু করলেন, কিন্তু কেন হজ পালন করছেন না, এটা একটু আমাকে বলতেই হবে। কারণ উনিও খুব বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গিয়েছিলেন, ওনার কারণে অন্যদের অসুবিধা হচ্ছিল। তো উনি তখন বললেন যে আসলে কি ঘটনা, তখন বলছেন যে আমি হজ পালন করব কিভাবে, আমি যখনই মানে হজ পালন করার জন্য কাজ শুরু করতে যাই, তখনই দেখি আমার মানে বোনের ছেলে, ছোট্ট বয়স 7-8 বছর বা 9 বছর হবে, এই ছেলেটি বিশাল এক দা নিয়ে আমার আমার পথের কাছে দাঁড়িয়ে আছে, মানে বিশাল এক দা নিয়ে আমার প্রতিমধ্যে দাঁড়িয়ে আছে। তো এখন বলছে যে আপনার এই ভাগিনা এখানে কিভাবে আসবে, এটা কিভাবে সম্ভব, এখানে কিভাবে আসবে? তখন বলছেন যে আমার কথাও তো সেটা, আমার ভাগিনার তো এখানে আসার কোনো সম্ভাবনাই নেই, কারণ আমার ভাগিনাকে আমি নিজের হাতে হত্যা করেছি। তখন ওই লোকটি খুব অবাক হলেন যে আপনি আপনার ভাগিনাকে নিজের হাতে হত্যা করেছেন, কিন্তু কেন? তখন উনি ওই ঘটনাটি বললেন যে ওনার একটাই বোন ছিল, হুম। যখন ওনার বোনের বিবাহ বয়স হয়ে গেল, তখন একটি ছেলে দেখে ওনার বোনকে বিবাহ করিয়ে দিলেন। বিবাহের পরে ওনার বোন বারবার যখন নিজের সম্পত্তি দাবি করছিল ভাইয়ের কাছে, হুম। তখন ভাই বলছিল যে তোমাকে এত বছর ধরে লালন পালন করেছি, কত টাকা পয়সা খরচ হয়েছে, বিয়ের জন্য খরচ করেছি, তোমার যা সম্পত্তি ভাগে ছিল সবই টাকা পয়সা খরচে ব্যয় হয়ে গেছে, সুতরাং তোমার কোনো সম্পত্তি আমার কাছে নেই, সব সম্পত্তি খরচ করে ফেলেছি তোমারই পিছনে। তখন বোন ভাইয়ের সাথে আর বেশি আর্গুমেন্টে যায় নাই, কারণ হচ্ছে যে যেহেতু বাবা মা মারা যাওয়ার পরে
ভাই তাকে বড় করেছিল, এই জন্য উনি আর কোনো আর্গুমেন্টে যান নাই। কিন্তু কিছুদিন পরে ওনার সন্তান হয় এবং ওনার স্বামী খুব অসুস্থ হয়ে যান। যখন স্বামীর চিকিৎসার জন্য বারবার ভাইয়ের কাছে আসছিল যে ভাই আমাকে কিছু টাকা দাও, স্বামীর চিকিৎসা করাবো, তখন বলছেন যে আমি তোমাকে কোনো টাকা দিব না। এভাবে বারবার তার বোনকে ফিরিয়ে দিয়েছে এবং একদম বিনা চিকিৎসায় ওই মহিলাটির স্বামী মারা যায়। হুম তখন অনেক কষ্টে ওনার সন্তানকে উনি বড় করতে থাকেন হুম এবং এক পর্যায়ে উনি নিজেও অসুস্থ হয়ে যান। সন্তান যখন আবার একটু বোঝা শিখেছে, 7-8 বছর বয়স হয়ে গেছে, তখন তখন তার মামার কাছে গিয়ে বলেছে যে মামা আমার মা অসুস্থ, তার চিকিৎসা করা প্রয়োজন, আপনি কিছু টাকা পয়সা দেন। তখন বারবার উনি ওনার ভাগিনাকে ফিরিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত ওই বাচ্চা ছেলেটির মাও সম্পূর্ণ বিনা চিকিৎসায় মারা যায়। আচ্ছা ওনার ভাই কোনো সহযোগিতা করেননি। যখন এই ধরনের ঘটনা দেখে ওই বাচ্চা ছেলেটির মনেও খুব দাগ কাটে যে আমার মামা এরকম করলো। হুম তখন উনি ওর মামার সাথে বিভিন্ন ভাবে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়, ওই অল্প বয়সী ছেলেটাই, আচ্ছা যে আমার সম্পত্তি হয়ে বুঝিয়ে দিবা, না হলে আমি বিচার সালিসের কাছে পুলিশের আশ্রয় নিব। তখন উনি অবস্থা বেগতিক দেখে একদিন বললেন ঠিক আছে তুমি রাত্রে এসো, আমি তোমার সম্পত্তি বুঝিয়ে দেবো। যখন ছেলেটি সত্যি সরল বিশ্বাসে রাত্রে ওনার বাড়িতে এসেছিলেন, হুম তখন উনি ছেলেটিকে খুব নৃশংসভাবে হত্যা আচ্ছা করে একটি জায়গায় ফেলে রাখে এবং ওই লোকটি তারই আর এক শত্রুকে ওই হত্যা মামলায় ফাঁসিয়ে জেলখানায় ঢুকিয়ে দেয়। আচ্ছা তো উনি যখন ওই হজ করার কার্যক্রম শুরু করবেন, তখনই দেখে ওনার ওই ভাগিনা বড় একটি মানে দা নিয়ে হুম ওনার প্রতিমধ্যে দাঁড়িয়ে আছে এবং ওনাকে ধাওয়া করে। তো এই ঘটনাটি রাসূল ভাই যে হয়তো বা অতটা ভয়ের না, হুম কিন্তু আসলে এর মধ্যে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় আছে। তো তারপর আমি আর একটা কথা বলতে চাই রাসেল ভাই, আমি শুরুতে যে একটা স্টোরি বলেছিলাম যে একটা পাগলের ঘটনা হুম এবং এখন একটি মৃত ছেলের ঘটনা যে বারবার এসে সামনে দাঁড়িয়ে থাকে, বাধা দেয়। তো এখানে কিন্তু একটা আত্মার বিষয় চলে আসছে। হুম আসলে আত্মার বিষয়টি কি, আসলে কি এরকম যে মানুষ মারা যাওয়ার পর এভাবে এসে মানুষকে বিরক্ত করে? আসলে কিন্তু আসলে বিষয়টা তা না। আচ্ছা কারণ আমাদের মানে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, আসলে মানুষ যখন মারা যায় তখন আত্মাটা ইল্লিন বা সিজ্জিন দুটার এক জায়গায় চলে যায় তার আমলের পার্থক্যের কারণে। এবং আল্লাহ তাআলা আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহ তাআলা এই আত্মাগুলোকে ওখানেই রেখে দেবেন এবং পরবর্তীতে সেগুলোকে রিলিজ করবেন। এখন তাহলে এই যে রূপ ধরে এরা কারা আসে, হুম কারা এটা, তাহলে কি হচ্ছে? আসলে হচ্ছে ভাই যে মানুষ যদি যদি কোনো খারাপ লোক হয়, হুম তো দেখা যায় তার সাথে কিছু খারাপ জিন থাকে, সে হয়তো বা নিজেও বোঝে না। আবার যদি কেউ ভালো লোক হয়, তার সাথেও কিছু ভালো জিন থাকে, কিন্তু সে নিজেও সারা জীবনও বুঝতে পারে না। ওই ভালো লোকগুলো, ভালো জিনগুলো তার সাথে থাকে, তার উপকার করার চেষ্টা করে। তো অনেক সময় এই জিনেরা এই ধরনের কিছু ঘটনা ঘটায়, আমরা সেটাকে আত্মা মনে করি। এই যে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন জায়গাগুলোতে সুইসাইড হয়েছে, আমরা সেখানে একটা হন্টেড প্লেস হিসাবে সেটা পরিগণিত হচ্ছে। আমরা দেখি যে ওই সুইসাইড যিনি করেছেন তিনি ওখানে ঘুরে বেড়াচ্ছেন। আসলে এই ব্যাপারটা কি, আসলে কি সত্যি ওনার আত্মা ওখানে আসে? না, আসলে কিন্তু বিষয়টা তা নয়। উনি যেভাবেই মারা যাক, সুইসাইড করে মারা যাক, ভালোভাবে মারা যাক, ওনার আত্মা ইল্লিন বা সিদ্দিনে চলে গেছে, আল্লাহ জানেন ওনার আত্মাকে ওখানে কোথায় তিনি রাখবেন। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যখন পড়াশোনা করতে বসি, পড়াশোনার জন্য একটা এনভায়রনমেন্ট দরকার হয়, সুন্দর একটা পরিবেশের দরকার হয় পড়া মনে রাখার জন্য। ঠিক তেমনি ব্ল্যাক ম্যাজিক জিনেরা যখন প্র্যাকটিস করে, তাদের ওই প্র্যাকটিসটা কার্যকরী হওয়ার জন্য সেই ধরনের কিছু এনভায়রনমেন্টের দরকার হয়। ঠিক যেখানে অপমৃত্যু গুলো হয়, জিনেরা ওখানে এসে তারা একটা আস্তানা গাড়ে এবং ওখানে ব্ল্যাক ম্যাজিক গুলো প্র্যাকটিস করে। ওরা চায় না মানুষ সেখানে আনাগোনা করুক, এই জন্য বিভিন্ন ভাবে মানুষকে ভয় দেখায়, ভয় দেখে ওই জায়গাগুলো হন্টেড করে রাখে। ওকে এটাই আসলে মেইন ঘটনা। ঠিক আছে থ্যাংক ইউ। ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের লাস্ট লিসেন হবে একটু কথা বলে নিব যে আপনি আপনার নামটি আগে সবার আগে বলেন। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আচ্ছা আমি বলছি তৌফিক ওমর সজীব। আচ্ছা আপনার বাসাটা কোথায়? আমার বাসা রাজবাড়ী জেলার কাজীপাড়া গ্রাম। আচ্ছা আপনি বলছিলেন যে আপনাদের এলাকায় খুব অদ্ভুত টাইপের গাছ রয়েছে, কয়টা গাছ এটা, কি গাছ এবং কয়টা গাছ? আমাদের এলাকায় মানে মেন রোড থেকে একটু হেঁটে গেলে কাজীপাড়া মোড় থেকে 1 মিনিটের পথ, ওখানে 4টা তাল গাছ আছে। ওই 4টা তাল গাছ আপনার রাতে মানে 4টা তাল গাছ এক হয়ে যায়, এক হয়ে
একটু পরিচিত হয়। এবং এটা এলাকাবাসী দেখেছেন? এটা এলাকাবাসী অনেকে দেখছে, এখনো ঘটে, আচ্ছা, এখনো ঘটে। এখনো ঘটে। এবং আপনাদেরকে ব্রিজের কথা বলছিলেন, সেখানে কি ঘটে? সেখানেও তো মনে হয় হন্টেড একটা ব্রিজও আছে আপনি হ্যাঁ, বলছিলেন। হয়তো একটা বিয়েছে, ওখানে ছোট্ট একটা বাচ্চা মেয়ে মানে দেখা যায়, সে এখন বড় হয়েছে, আমাদের এলাকার মুরব্বী। মানে মেয়েটা কি ওখানেই মানে আস্তে আস্তে বড় হচ্ছে এরকম? হ্যাঁ, রাত্রাই বড় হচ্ছে। তাই মানে তার মানে হচ্ছে যে আগে যে যারা ছোট মেয়ে দেখতো সেই মেয়েটাকেই এখন আস্তে আস্তে বড় দেখছে। ইয়েস, ইয়েস। এবং এই মেয়েটা কি আসলে কোনো অস্তিত্ব আছে? হ্যাঁ, ও তো আছে, মানে মানে যারা তাদের সাথে ঘটে, তারা দেখে মাঝে মধ্যে, আমাদের কাছে বলে। এই আর কি। এই আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। হাতে আর সময়ও নেই। ফিরে এসে এসএমএস টেসএমএস সবকিছু পড়ি। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। লিখেছেন সেভাবে পড়ছি, হাতে খুব সময় কম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মালিহা জাহান চৌধুরী শ্রাবণী, আদমজী ক্যান্টনমেন্টের প্রথম বর্ষের ছাত্রী। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না, তাই ইমেল করলাম। জানি না আপনাদের এই স্টোরিটা কেমন লাগবে, তারপরে বলছি। ঘটনাটা হলো, আমি যখন আম্মুর পেটে ছিলাম 1996 সালে, তখন আম্মু নোয়াখালীতে এইচএসসি পরীক্ষা দিচ্ছিল। একদিন পরীক্ষা শেষে বাসায় ফিরতে ফিরতে দুপুরের জোহরের নামাজের আজান দিয়ে দেয়। আম্মুকে আসতে হয় একটু একটা তেঁতুল গাছ পার হয়ে। দুপুরবেলা তেঁতুল গাছের নিচে আসতে গিয়ে আম্মুকে একটা জিন ধরার সাথে সাথে আম্মু সেন্সলেস হয়ে যায়। তখন আম্মুকে সুস্থ করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তারপর আমার অনেকগুলো প্রবলেম শুরু হয়। আম্মুকে সবাই বকা দিত। এবং তারপরে আম্মুকে সূরা পড়ে ফু দিলে ঠিক হয়ে যেত। এবং অনেক হুজুর কবিরাজ দেখানো হয়, তারপরেও কিছু হলো না। আম্মুর প্রবলেম দেখা দিত মাঝে মাঝেই। কারণ হুজুর বলেছিল যে আম্মুকে যে জিন ধরেছে সে ভালো একটা জিন। তারপর আমি জন্মগ্রহণ করলাম। এরপর থেকে জিন আরো বেশ কিছু সময় আম্মুকে ডিস্টার্ব করতে লাগলো। তারপর আব্বু অনেক কবিরাজ হুজুর সবাইকে আবার দেখালেও কিছু না হলে আস্তে আস্তে জিনিসটা কমতে লাগলো। এবং আপনি শুনে অবাক হবেন যে জিনটা এখনো আম্মুর সাথে আছে এবং তার রক্তের সাথে মিশে গেছে। আর একটা ব্যাপার হচ্ছে, যেহেতু আমি তখন আম্মুর পেটে ছিলাম, তাই আমার বয়স যখন 15 বছর, তখন থেকে আমি প্রায় দেখতাম দুপুরে যখন আমি ঘুমাতাম তখন কেউ একজন সাদা কাপড় পরে আমার থেকে 5-6 হাত দূরে নিচু হয়ে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে এমন প্রতিদিন দেখতাম। এবং এমনও হয়েছে যে আমি ঘুমালে আমাকে কেউ বালিশ দিয়ে মাথায় চেপে ধরে রাখতো। তারপর আমাকে হুজুর দেখানো হলে তিনি বলেন যে সেই জিনটা আমাকে বিরক্ত করে, কিন্তু কেন কোনো ব্যাখ্যা জানা নেই। আর 2 বছর ধরে ঘটনাটা হয়, সেটা হলো যে কোনো ধরনের খারাপ কিছু হলে, মানে খারাপ কিছু যদি আমার সাথে ঘটতে যায় তার আগে আমি টের পেয়ে যাই, এবং আমি যেটা কল্পনা করি তার 100% না হলেও 95% সেই ঘটনা ঘটবেই। আমি একটা ব্যাপার আ- 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 আর একটা ব্যাপার হলো, আমি স্বপ্নে যেটা ঘটে তার প্রতিফলন পড়ে বাস্তবে। যেমন আমি স্বপ্নে পড়ে গিয়ে আমার পায়ের হাড্ডি ভেঙে গেছে দেখলাম, এবং সকালে উঠে পায়ের ব্যথার জন্য উঠতে পারছিলাম না, কিন্তু আমার পায়ে কোনো ধরনের কোনো ব্যথা ছিল না ঘুমাতে যাওয়ার আগে। এরপর 2 দিন হয়ে গেছে, আমার পায়ের ব্যথা কমে না এবং পা ফুলে গেছে। তখন আমি ডাক্তারের কাছে এক্স-রে করালে ডাক্তার আমাকে বললেন যে পায়ের হাড্ডি ভেঙে গেছে। এটা শুনে আমি পুরো শক, এটা কিভাবে সম্ভব। তারপর পরশু রাতে আমি স্বপ্নে দেখছি আমার সাথে ঝগড়া করতে গিয়ে, কারোর সাথে ঝগড়া করতে গিয়ে, চিৎকার করতে গিয়ে আমার গলা বসে গেছে, অথচ আমি আমাদের বুয়ার কাজের বুয়ার সাথে চিৎকার করতে গিয়ে, আমি আমার বুয়ার সাথে কখনো এই ধরনের কোনো কিছু করি নাই। তারপর ঘুম থেকে উঠে খুব অবাক হয়ে দেখলাম যে কথা বলতে গিয়ে আমার গলা বসে গেছে, অথচ আমার সামনে কাশি পর্যন্ত হয় নাই। ইদানিং দেখি আমি ঘুমানোর সময় আমার পাশে দাঁড়িয়ে থাকে কেউ একজন, কিন্তু আমি তার দিকে তাকাই যখন, তখন সেটা উপরে চলে যায় এবং কোথায় যে যায় আমি আর খুঁজে পাই না। এই ছিল আমার জীবনের বাস্তব কিছু ঘটনা, যেটার মুখোমুখি আমি প্রতিদিন হচ্ছি। ভালো লাগলে শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। যারা আমাদের কাছে ঘটনা পাঠিয়েছেন, কেউ আমাদেরকে ইমেইল পড়তে বলেছেন, কেউ সরাসরি এখানে এসে অংশ নিয়েছেন, সবাইকে অনেক 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 ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। এবং আমি কিছু এসএমএস পড়বো যাওয়ার আগে, এবং আমি দেখতে পাচ্ছি যে এরকম আমাদেরকে এসএমএস করেছেন ফ্যান্সি, আমাদেরকে সানি এসএমএস করেছেন
শিহন SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সাবা মগবাজার থেকে, SMS করেছেন আমাদেরকে বাগেরহাট থেকে, এছাড়াও আমাদেরকে SMS করেছেন নড়াইল থেকে, আমাদেরকে SMS করেছেন মেহেদি হাসান সান, এছাড়াও আমাদেরকে SMS করেছেন ইদিতা ময়মনসিং থেকে, মুন আমাদের SMS করেছেন, তিমাত SMS করেছেন, নাইম SMS করেছেন আমাদেরকে, SMS করেছেন আমাদেরকে তুলন, SMS করেছেন হাসান সহ আরো অনেকে। ফেসবুকে আমরা আমাদের যে সমস্ত ভাই এবং বোনরা যারা আমাদেরকে